এইচএসসি 25-26 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, বায়োলজির এমসিকিউ নিয়ে অনেক টেনশনে আছো। মাত্র 1 ঘন্টায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের সকল সিকিউ এবং এমসিকিউ কমপ্লিট করে দেওয়া হয়েছে এই কোর্স। ক্লাসটা কিভাবে নিব? এই ক্লাসটা নেওয়ার জন্য হচ্ছে এই দেখো, তোমাদের আজমল স্যারের একদম লেটেস্ট এডিশনের যে বইটা আছে ওই বইটার পিডিএফ হচ্ছে এখানে নিয়ে আসা হয়েছে এবং আমি এই বইটার একদম সিরিয়ালি প্রত্যেকটা টপিক পড়ায় যাব। ওকে, আচ্ছা, তো ফার্স্টেই চলে আসা আমাদের এখান থেকে কি জানা লাগবে। এই যে এই মহাশয়ের নামটা নতুন অ্যাড করা হয়েছে, ওনার নাম হচ্ছে এডওয়ার্ড অসবর্ন উইলসন। ঠিক আছে, উনি হচ্ছে জীববৈচিত্র্যের জনক। এখন চিন্তা করতো, জনক ইংরেজি হচ্ছে ফাদার, রাইট? আচ্ছা, তো ফাদার কি করে? জন্ম দেয়। এই দেখো তো, বর্ন মানে কি? জন্ম নেয়া। তাহলে অসবর্ন উইলসন উনি কি কিছু একটার জন্ম দিছে। কিসের জন্ম দিছে? জীববৈচিত্র্যের জন্ম দিছে। ঠিক আছে, তাহলে বর্ন দিয়ে আমরা মনে রাখবো উনি জীববৈচিত্র্যের জনক। জীববৈচিত্র্যের প্রকারভেদ আমরা মনে রাখতে পারবো পাবজি গেমটা দিয়ে। দেখো, পাবজি গেমটাতে অনেক টাইপস ছিল না, অনেক মানুষ অনেক টাইপ দিয়ে খেলতে পারতো পাবজি গেমটা, রাইট? সো জীববৈচিত্র্যের টাইপস হচ্ছে পাবজি দিয়ে মনে রাখা যায়। পা দিয়ে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, ব দিয়ে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং জি দিয়ে হচ্ছে জিনগত বৈচিত্র্য। ঠিক আছে, এখন আসলে প্রজাতিগত বৈচিত্র্যটা কি? আমরা প্রজাতির নামটা শুনেই বুঝতে পারতেছি এখানে ভিন্ন প্রজাতি থাকবে। ভিন্ন প্রজাতি কেমন? আমরা বায়োলজি অলওয়েজ উদাহরণের সাহায্যে মনে রাখার চেষ্টা করবো। যে কোনো কিছু পড়তে গেলে আমরা জাস্ট উদাহরণ মনে করবো। বাঘ আর মানুষ এরা হচ্ছে আলাদা প্রজাতি, রাইট? ওকে, তাহলে দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় বা ডিফারেন্স দেখা যায় এটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। সো এটাকে বলা যায় আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যের একটা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আন্ত মানে কি? ভিন্ন। কিভাবে? দেখো, আন্তর্জাতিক কথাটা তোমরা অনেকে শুনছো, রাইট? সো জাতি মানে হচ্ছে এই যে আমাদের আমরা বাঙালি, তারপরে হচ্ছে আমেরিকান, ইউরোপীয়, কানাডি, তারপরে হচ্ছে চাইনিজ, এগুলো হচ্ছে জাতি। সো আন্ত মানে ভিন্ন। তো দুইটা ভিন্ন জাতি, একাধিক ভিন্ন জাতিকে বোঝাইতে প্রকাশ হয় আন্তর্জাতিক। সো এখানে যেহেতু ভিন্ন ভিন্ন প্রজাতি বোঝাচ্ছে আন্তঃপ্রজাতিক। আর জিনগত কোনটা? যেমন ধরো গরু, বাংলাদেশি গরু এক ধরনের, অস্ট্রেলিয়ান গরু দেখতে আরেক ধরনের। সো একই প্রজাতির মধ্যে যদি বৈচিত্র্য হয় বা বিভিন্ন জাত দেখা যায় সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। যেমন গরুর মধ্যে বিভিন্ন জাত দেখা যায়, মানুষের মধ্যে জিনগত বৈচিত্র্য দেখা যায়। এবং এই জিনগত বৈচিত্র্য যেহেতু একই প্রজাতির মধ্যে হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অন্ত মানে নিজ, ভিতরে। কিভাবে? দেখো, অন্ত থেকে আমরা মনে রাখতে পারি অন্তর। অন্তর কই থাকে? অন্তর থাকে ভেতরে। এই জন্য অন্তঃপ্রজাতিক মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে বৈচিত্র্য। এখন আমি 10 সেকেন্ডে প্রজাতি জিনিসটাকে এটা একটু বলার চেষ্টা করি। একটা পুরুষ আর একটা মহিলা মিলে প্রজনন করার মাধ্যমে যদি একটা সন্তান তৈরি করে, যেই সন্তান আবার নাতি তৈরি করতে পারবে, তাইলে সেটাকে বলা হয় প্রজাতি। তার মানে একটা পুরুষ একটা স্ত্রী তারা একটা সন্তান তৈরি করবে এবং ওই সন্তান আবার প্রজননের মাধ্যমে নাতি তৈরি করতে হবে, তাইলে তারা প্রজাতি হবে। ঠিক আছে, তাহলে উর্বর সন্তান কথাটা বলা হয়েছে। উর্বর সন্তান মানে যেই সন্তান আবার সন্তান জন্ম দিতে পারে। ঠিক আছে, তাইলে তাদেরকে প্রজাতি বলা হবে, নাহলে তাদেরকে প্রজাতি বলা হবে না। যেমন গরু আর যেমন ঘোড়া আর গাধা মিলে তৈরি হয় খচ্চর, তাহলে ঘোড়ার গাধা কিন্তু আলাদা প্রজাতি। তাহলে ঘোড়ার গাধা মিলে সন্তান তৈরি করলো খচ্চর, কিন্তু খচ্চর আবার আরেকটা খচ্চরের জন্ম দিতে পারে না। এই জন্য ঘোড়া এবং গাধা একই প্রজাতি না, ঘোড়া এবং গাধা আলাদা প্রজাতি। এবার আসো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সিম্পল, বাস্তুতন্ত্র মানে হচ্ছে একটা পরিবেশ। যদি পরিবেশ ভিন্নতার কারণে প্রজাতির বৈচিত্র্য দেখা যায় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যেমন আমেরিকা আর বাংলাদেশ, এই দুইটার মধ্যে যে সকল প্রজাতি পাওয়া যায়, মাছের প্রজাতি, এগুলো অফকোর্স ডিফারেন্ট। এবার আমরা দেখব প্রাণীর শ্রেণীবিন্যাসের বিভিন্ন ভিত্তিসমূহ। ঠিক আছে, তো প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাসের এখানে 16টা ভিত্তি দেওয়া আছে। তোমাদের সবগুলো ভিত্তি হচ্ছে আমি জাস্ট এমসিকিউর জন্য কিভাবে মনে রাখতে হবে সেই জিনিসটা বুঝাই দেবো। আমাদের ম্যাক্সিমামের হয় কি, আমরা মনে রাখা আর পড়া এই দুইটার মধ্যে কনফিউজড হয়ে যায়। আমরা সারাদিন পড়ি কিন্তু আমরা সারাদিন মনে রাখার চেষ্টা করি না। আমাদের পরীক্ষায় কিন্তু টেস্ট করা আমরা কতটুকু মনে রাখতে পারছি, আমরা কতটুকু বুঝছি, এটা কিন্তু টেস্ট করা হয় না। সো পরীক্ষার জন্য মনে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন অনেক মনে করতে পারো যে ভাই তাহলে মুখস্থ করতে বলতেছেন না। মুখস্থ করা আর মনে রাখা দুইটা আলাদা জিনিস। তোমাকে মনে রাখার একটা টেকনিক হচ্ছে মুখস্থ করা, মনে রাখার আরো বহুত টেকনিক আছে। ঠিক আছে, আমরা মনে রাখা বলতেই মনে করি যে মুখস্থ করতে হবে না। তুমি বুঝেও মনে রাখতে পারো, মুখস্থ করেও মনে রাখতে পারো, ছন্দের সাহায্যে মনে রাখতে পারো, ছবির সাহায্যে মনে রাখতে পারো। তোমার আলটিমেট টার্গেট হচ্ছে কোনো একটা টপিক মনে রাখা, সেটা তুমি অনেক ওয়েতে মনে রাখতে পারো। ঠিক আছে, সো আমি এখানে তোমাদেরকে সবগুলো ওয়েরই মিক্সচার করে হচ্ছে বোঝানোর ট্রাই করব যাতে তোমরা মনে রাখতে পারো। এখানে দেখো আকারের ভিত্তিতে প্রাণীকে ভাগ করছে। সো আণুবীক্ষণিক আর বৃহত্তর, বৃহত্তরটা ফালতু জিনিস। আণুবীক্ষণিকটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না। সো সেটাকে মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, মাছের ফুলকা, তাই না? মাছ কি? মাছের মধ্যে কাঁটা থাকে না? তাহলে কাঁটা থাকলে ওইটা আমরা বাছার ট্রাই করি। সো এখানে দেখো মনে আছে ট্রাইকোডিনা অ্যানাবাসি, ট্রাইকোডিনা অ্যানাবাসি। তার মানে দেখো ট্রাই করি না, এভাবে মনে রাখো, ট্রাই করি না অ্যানাবাসি।
বাসা, মাছের কাঁটা বাসা, তার মানে তুমি মাছের কাঁটা বাছার ট্রাই করো না, এনা হচ্ছে তোমাকে বেছে দেয়, ঠিক আছে? তাহলে ট্রাই করি না এনা বাসি, এনা নামে একজন তোমাকে মাছটা বেছে দেয়, ঠিক আছে? ওকে, সো আমরা এটা এভাবে মনে রাখবো, এটা কিন্তু আসে পরীক্ষায়। এবার দেখো সংগঠন ক্রমমাত্রার ভিত্তিতে আমরা প্রাণীকে শ্রেণী বিন্যাস করব। সংগঠন ক্রমমাত্রা জিনিসটা কি? একটা প্রাণীর মধ্যে হচ্ছে কোষ আছে নাকি টিস্যু আছে নাকি অঙ্গ আছে নাকি তন্ত্র আছে। তো সিম্পল এই জিনিসগুলো আমি একটা লাইনে তোমাকে বুঝাই দিই। আগেরটা মিলে পরেরটা তৈরি হয়, অনেকগুলো কোষ মিলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র। যেমন আমাদের চলনতন্ত্র, ঠিক আছে? এই চলনতন্ত্রে 4টা অঙ্গ আছে, 2টা হাত 2টা পা। আবার প্রত্যেকটা হাত অর্থাৎ একটা অঙ্গের মধ্যে 4 ধরনের টিস্যু আছে, স্নায়ু টিস্যু, পেশি টিস্যু, আবরণী টিস্যু, দেন হচ্ছে আরেকটা কি যোজক টিস্যু, ঠিক আছে? আবার প্রত্যেকটা টিস্যু হচ্ছে অনেকগুলো কোষ নিয়ে গঠিত। যেমন আবরণী টিস্যু চারদিকে, আবরণী টিস্যুগুলো কি দিয়ে গঠিত? অনেকগুলো কোষ দিয়ে গঠিত। সো খেয়াল করে দেখো, টিস্যু যে আছে, যার মধ্যে টিস্যু আছে তার মানে অফকোর্স কোষ আছে না? সো যার মধ্যে টিস্যু আছে তার নাম হবে কোষ টিস্যু। এবার যার মধ্যে অঙ্গ আছে তার মধ্যে অফকোর্স কি টিস্যু আছে না? তার আগেরটা আছে না? তাহলে যার মধ্যে অঙ্গ আছে তার নাম হবে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। যার মধ্যে তন্ত্র আছে তার মধ্যে অবশ্যই অঙ্গ আছে, তাহলে তন্ত্র যার মধ্যে আছে তার নাম হবে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এখন এইটার টাইপসগুলো মনে রাখতে, উদাহরণগুলো মনে রাখতে হলে আমাদেরকে হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে। আমাদের প্রাণী জগতের যে 9টা মেজর পর্ব আছে, কি কি? পিসি, পিএন, মা, ইসি। ইসি মানে ইলেকশন কমিশনার, ধরো কারো একজনের মা হচ্ছে ইলেকশন কমিশনার, তাহলে পিসি, পিএন, মা, ইসি। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা। ওকে, ফাইন, নাইস। এবার আসো যে আমাদের এখানে উদাহরণগুলো আমরা কিভাবে মনে রাখবো। দেখো, পি সি পি এন মা ইসি, বাস হয়ে গেছে কিন্তু আমাদের এটা কমপ্লিট, ঠিক আছে? তাহলে সংগঠন ক্রমমাত্রা ভেরি ইজিলি আমাদের কমপ্লিট এখানে হয়ে গেছে। এবার জীবন পদ্ধতি, এটা আমি বইয়ের মধ্যে দেখা দিই, ঠিক আছে? মুক্তজীবী প্রাণী বুঝতেছই, জীবী যেখানে থাকবে সেটার মানে বুঝবো যে খাদ্য বা জীবন, ঠিক আছে? আচ্ছা, আর আশ্রয়ী মানে হচ্ছে আশ্রয় নেয়। তাহলে মুক্তজীবী সে হচ্ছে কারো উপর ডিপেন্ড করে না, সে নিজের মতোই চলে। পরজীবী, তাহলে দেখো পরাশ্রয়ী বললে হচ্ছে আশ্রয়ের জন্য অন্য জীবীর উপর নির্ভরশীল থাকতো, আর এখানে বলছে পরজীবী, তার মানে সে খাদ্যের জন্য অন্য জীবীর উপর নির্ভরশীল। তাহলে সেটা কি? পরজীবী প্রাণী হচ্ছে যকৃৎ কৃমি। যেমন আমাদের বডিতে কৃমি থাকে না, যে কোনো কৃমি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরজীবী প্রাণী। এবার মিথজীবী আর সহজীবী, এই দুইটা আমরা কনফিউজড, প্যাচ লাগাই ফেলি। দেখো, সহজীবী, সহ মানে কি? সাথে থাকা। যেমন আমরা আমাদের প্রতিবেশীদের সাথে থাকি, কিন্তু আমরা আমাদের প্রতিবেশীদের কোনো উপকারও করি না, অপকারও করি না, হ্যাঁ? শহরের মানুষজন যেটা। তো সহজীবী হচ্ছে এরকম, দুইটা প্রাণী একসাথে থাকবে কিন্তু কারো উপকারও করবে না, কেউ কারো ক্ষতিও করবে না। যেমন রিমোরা নামক একটা মাছ আছে, ঠিক আছে? আর মিথজীবী প্রাণী যারা আছে, মিথ মানে হচ্ছে উপকার, তার মানে মিথজীবী প্রাণীগুলা দুইজনেই একজনের উপকার করবে। যেমন ক্লোরোহাইড্রা, ভিরিডিসিমা ও জুওক্লোরেলা শৈবাল, এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে ভালো করে বুঝবো, সো এইখানে আমি আর এখানে নেমনিক দিচ্ছি না। এবার আসো ক্লিভেজের কিছু বেসিক শিখে নেই। প্রথমেই জানতে হবে হোয়াট ইজ ক্লিভেজ। আমরা জানি কোষ বিভাজন 3 ধরনের, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। বাট কোষ বিভাজন আরো এক ধরনের আছে, সেটা হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ জিনিসটা কি? তোমার জাইগোটের মধ্যে যে মাইটোসিস বিভাজনগুলো হয় সেগুলোর প্রত্যেকটারে বলা হয় ক্লিভেজ। তার মানে ক্লিভেজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ মাইটোসিস বিভাজন। সেটা কোথায় হয়? সেটা হয় হচ্ছে জাইগোটের মধ্যে। এইবার আসো, এখানে মোরুলা, ব্লাস্টুলা, ব্লা 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 অনেক কথা বলা হয়েছে, সো এই জিনিসগুলো আমরা একটু দেখে নিই। সো এটা হচ্ছে একটা জাইগোট। এই জাইগোটটা মাইটোসিসের মাধ্যমে 2টা কোষে পরিণত হলো। এরকম মাইটোসিস হইতে হইতে এটা একটা বলের মতো স্ট্রাকচার গঠন করে, নিরেট একটা বল, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় মোরুলা। এবার আমি মজা করে বলি যে এই মোরুলার মধ্যে একটা ব্লাস্ট হয়। সো মোরুলার মধ্যে একটা ব্লাস্ট হয়ে গেলে এখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয় না? সো এই জিনিসটাকে বলা হয় ব্লাস্টুলা। তাহলে মোরুলার থেকে কি তৈরি হয়? একটা ব্লাস্টুলা তৈরি হয়। এবার যে কোনো ফাঁকা জায়গাকে বলা হয় সিল। সো এখানে যেহেতু একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এই জায়গাটাকে বলা হয় ব্লাস্টোসিল, ঠিক আছে? ব্লাস্টুলার মধ্যকার ফাঁকা জায়গা, এটা হচ্ছে ব্লাস্টোসিল। এইবার ব্লাস্টোসিলের চারদিকে যে কোষগুলো আছে না, কোষকে বলা হয় মিয়ার, কোষ বা অংশকে বলা হয় মিয়ার। তাহলে এই ব্লাস্টুলার মধ্যবর্তী যেই কোষগুলো আছে বা ব্লাস্টুলার চারদিকে যে কোষগুলো আছে, এগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ওকে, তো এরপরে এটার থেকে হচ্ছে গ্যাস্ট্রোলা তৈরি হয়, এটার থেকে বিভিন্ন কোষস্তর তৈরি হয়। এগুলো তোমাদের এই এমসিকিউ ক্লাসে জানার দরকার নেই, এগুলো সিকিউ ক্লাস অথবা তোমাদের বেসিক ক্লাসে ওয়ান শট ক্লাসে দেখাবো, ঠিক আছে? ওকে, আপাতত আমাদের এইটুকু বেসিক জানলেই হবে। এবার আমরা চলে আসি হচ্ছে এখানে ডিমে কুসুমের পরিমাণের ভিত্তিতে ক্লিভেজ কয় ধরনের, তার মানে কুসুমটার বেসিসে ক্লিভেজ কয় ধরনের। ক্লিভেজ হচ্ছে 2 ধরনের, একটা হলোব্লাস্টিক আর একটা হচ্ছে মেরোব্লাস্টিক। এবার দেখো, হলো মনে রাখবা, হলো কথাটা হচ্ছে হোল থেকে, WHOLE। এই হোল মানে হচ্ছে সম্পূর্ণ। যদি পুরাপুরি
কোষটা দুই ভাগে ভাগ হয়ে যায় কুসুম সহ, তাহলে সেটাকে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। আর যদি এরকম হয় যে জাইগোটটা শুধুমাত্র একটা অংশ দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে আংশিক ভাগ হয়েছে, এই যে তোমাদের একটু আগে বললাম না মেয়ার মানে হচ্ছে অংশ, এই দেখো আংশিক ক্লিভেজ হলে সেটাকে বলা হয় মেরোব্লাস্টিক ক্লিভেজ। তাহলে এটা কিসের ভিত্তিতে আমরা পড়লাম? ডিমের কুসুমের ভিত্তিতে। এবার আসো হচ্ছে ভেজিটাল পোল আর অ্যানিমাল পোল বলে একটা কথা আছে। এখন খেয়াল করে দেখো, এখানে নিউক্লিয়াস আছে আর কুসুম বলতে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা। এই কুসুমটাই হচ্ছে কি করে নিউক্লিয়াসটাকে খাদ্য দেয়। যেমন আমরা ডিমের কুসুম দেখি না, ওই ডিমের কুসুমটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিমের ভ্রূণের খাদ্য। অনেক সময় তোমরা দেখো ডিমের ভেতরে একটা রক্ত জমাটের মতো দেখা যায়, ওই রক্ত জমাটটাই হচ্ছে অ্যাকচুয়ালি জাইগোট বা ভ্রূণ, ঠিক আছে। আর ডিমের কুসুমটা কি করে ওই জাইগোট বা ভ্রূণকে খাদ্য দেয়। ওকে, সো এই যে কুসুমটা কোথায় আছে আর নিউক্লিয়াসটা বা ভ্রূণটা বা জাইগোটটা একই কথা, নিউক্লিয়াস জাইগোট ভ্রূণ একই কথা, এগুলো কোথায় আছে এটার উপর বেস করে হচ্ছে দুইটা প্রান্তে ভাগ করা হয়েছে। যেই প্রান্তে নিউক্লিয়াস জাইগোট বা ভ্রূণ থাকে সেটাকে বলা হয় অ্যানিমেল পোল, আর যেই প্রান্তে কুসুম থাকে সেটাকে বলা হয় ভেজিটাল পোল। ভেজিটাল মানে হচ্ছে খাদ্য দেয়। এবার দেখো ভ্রূণের পরিস্ফুটনের ভিত্তিতে, জিনিসটা অনেক কঠিন, এই জিনিসটা হচ্ছে ভ্রূণ তৈরির ভিত্তিতে, ভ্রূণ তৈরির সময় কি অবস্থা ঘটে ক্লিভেজের সেটার ভিত্তিতে হচ্ছে ক্লিভেজ দুই ধরনের, একটা অনির্দিষ্ট আর একটা হচ্ছে নির্দিষ্ট। খেয়াল করে দেখো, যদি একদম জাইগোট বিভাজিত হওয়ার সময় নির্দিষ্ট হয়ে যায় যে কোন কোষটা কি তৈরি করবে, তখন সেটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ। জাইগোট বিভাজিত হওয়ার সময় যদি একদম প্রাথমিক পর্যায়ে ঠিক হয়ে যায় যে কোন কোষটা কোন অঙ্গ তৈরি করবে, সেটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ। আর যদি এরকম না হয়, জাইগোট বিভাজিত হওয়ার সময় যদি এটা নির্দিষ্ট না হয় যে কোন কোষটা কি তৈরি করবে, তাহলে সেটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ। ওকে, তাহলে আমরা এইটুকু কিন্তু বেসিক তিনটা বুঝে ফেললাম যে মোরোলা ব্লাস্টোলা এগুলা কি, দেন হলোব্লাস্টিক মেরোব্লাস্টিক কি, অ্যানিমেল পোল ভেজিটাল পোল কি। এইবার আসো, এটা এমসিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ কয় ধরনের? তিন ধরনের আছে, অরীয়, দ্বিপার্শ্বীয়, সর্পিল। কেমনে হয় তোমাদের কিচ্ছু বোঝা লাগবে না, জাস্ট কিভাবে মনে রাখবে উদাহরণগুলো আমি বলে দিচ্ছি। দেখো, অরীয়তে মনে রাখবা অতে আর্থ্রোপোডা, তাহলে অরীয় ক্লিভেজ দেখা যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে সমান দুই পাশে ভাগ করা যায়, মানুষকে সমান দুই পাশে ভাগ করা যায়, মানুষের পর্ব কি করডাটা, করডাটার মধ্যে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। সর্পিল, সর্পিল হচ্ছে সাপের মতো চলা, তাহলে সর্পিল থেকে সাপ, সাপ কি এক ধরনের অ্যানিমেল, তাই না, সাপ একটা প্রাণী, তো অ্যানিমেল, অ্যানি থেকে অ্যানিলিডা, মেল থেকে মলাস্কা, ঠিক আছে। তাহলে অ্যানিলিডার মলাস্কা হচ্ছে সর্পিল ক্লিভেজ, সিম্পল। জাস্ট তোমার কিভাবে মনে রাখতে হবে সেই জিনিসটা জানতে হবে, তাইলে ইনশাল্লাহ দেখবে তুমি বায়োলজিতে বস হয়ে গেছো। এবার আসো হচ্ছে ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর জিনিসগুলো খুবই সিম্পল। দ্বিস্তরী প্রাণী আর ত্রিস্তরী প্রাণী আছে, বা দ্বিভ্রূণস্তরী প্রাণী, ত্রিভ্রূণস্তরী প্রাণী। যাদের ভ্রূণস্তর দুইটা তারা দ্বিভ্রূণস্তরী, আর যাদের ভ্রূণস্তর তিনটা তারা ত্রিভ্রূণস্তরী। মনে রাখবা পরিফেরার কোনো ভ্রূণস্তরই নেই। নিডারিয়া এটা হচ্ছে সেকেন্ড পর্ব, এইটা দ্বিভ্রূণস্তরী প্রাণী। ওকে, আর নিডারিয়া বাদে বাদ বাকি যত প্রাণী আছে সব হচ্ছে ত্রিভ্রূণস্তরী প্রাণী, খুবই সিম্পল, তাই না। এবার চলে আসো প্রতিসাম্য। প্রতিসাম্যের সংজ্ঞা আমরা অনেকেই বুঝি না। প্রতিসাম্য জিনিসটা সিম্পল, কোন একটা কিছুকে তুমি কতবার সমান দুই ভাগে ভাগ করতে পারো। আবার বলতেছি, কোন একটা কিছুকে তুমি কতবার সমান দুই ভাগে ভাগ করতে পারো, এটাই হচ্ছে প্রতিসাম্যতা। ওকে, এখন এই প্রতিসাম্যতা হচ্ছে 5 ধরনের, প্রত্যেকটার নাম এবং কিভাবে মনে রাখবা বলতেছি। খেয়াল করে দেখো, প্রতিসাম্যতা 5 ধরনের, গোলীয়, অরীয়, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয়, অপ্রতিসাম্য। সো গোলীয় জিনিসটা হচ্ছে জাস্ট লাইক ফুটবল। ফুটবল কি গোল হয় না, এবং ফুটবল আমরা কি করি, গোল দেই। আর ফুটবলকে সমান দুই ভাগে অসংখ্যবার ভাগ করা যায়, যে কোনো দিক দিয়ে সমান দুই ভাগে ভাগ করা যায়। সো গোল নির্ধারণের একটা পদ্ধতি হচ্ছে VAR, ঠিক আছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি। সো আমরা VAR বলবো না, আমরা বলবো হচ্ছে VHR। VHR কি, ভলভক্স হেলিওজোয়া রেডিওলারিয়া, ঠিক আছে। তাহলে গোলীয় প্রতিসাম্য আমরা বুঝে গেলাম। এবার আসো অরীয়। অরীয় কথাটা হচ্ছে অরা থেকে, আমরা মিমস বানাই না, অরা। অরা মানে হচ্ছে এই যে সূর্যের তার দিক থেকে যে আলোটা বের হয় না, এটা হচ্ছে অরীয়। সো অরা হচ্ছে বৃত্তাকার, ঠিক আছে। সো অরীয় মানে হচ্ছে বৃত্ত, এবং এই বৃত্তাকার যেই প্রতিসাম্যতা, এটা হচ্ছে হাইড্রা, জেলিফিশ এবং সি অ্যানিমনে দেখা যায়। এখন যারা পড়াশোনা করছে, যেহেতু HSC 25-26 ব্যাচের জন্য ক্লাস, অবশ্যই হাইড্রা দেখছো, হাইড্রা এরকম লম্বা হয়, তাহলে ভাইয়া হাইড্রা কেমনে বৃত্তাকার হলো, তাই না। দেখো তো, লম্বা দেখতে হাইড্রা এরকম, বাট এই পাশ থেকে দেখতে এই জিনিসটা কি বৃত্তের মতো না। সো এই দিক দিয়ে কি সমান দুই ভাগে অসংখ্যবার ভাগ করা যায় না, তাহলে গোলীয় এবং অরীয় দুইটাতেই কি করা যায়, অসংখ্যবার সমান দুই ভাগে হচ্ছে ভাগ করা যায় প্রাণীকে। এবার আসো দ্বিঅরীয়। দ্বিঅরীয়, দ্বি মানে দুই, আর অরীয় মানে তো বৃত্তাকার। তাহলে এবার আমরা দেখো অর, অথবা এই অরীয় আরেকভাবে মনে রাখতে পারো, অরীয় কথাটা থেকে অর মনে হচ্ছে, তাই না, তাহলে ও কি বৃত্তের মতো না, এভাবে মনে রাখতে পারো, অরীয় মানে বৃত্ত। এবার এই যে দ্বিঅরীয় মানে দুইটা অর,
তাহলে আমরা এখানে দুইটা অর দিলাম, দি মানে দুই, অর এর থেকে অর নিলাম, তাহলে দুইটা অর অর। এবার অর অর পাশে বসলে মনে হয় অরর, অরর পাশাপাশি বসাইলে অরর। এবার অররের পাশে একটা এ বসাই দিলে অররা, ওরা, তাই না? তাহলে এটার উদাহরণ হচ্ছে ফোরা, ওরা থেকে ফোরা। তাহলে দ্বিঅরীয় প্রতিসাম্যের উদাহরণ হচ্ছে টিনো ফোরা। এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম সমান দুই ভাগে হচ্ছে ভাগ করা যায় কাদের? একবার সমান দুই ভাগে ভাগ করা যায় মানুষ, প্রজাপতি, ব্যাঙ। ঠিক আছে, এগুলো কমন সেন্স একদম, প্রজাপতি, ব্যাঙ। আচ্ছা, এবার আসো অপ্রতিসম, এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে, অপ্রতিসম মানে হচ্ছে সমান না, কোনোভাবেই সমান দুই ভাগে ভাগ করা যায় না। এগুলোর উদাহরণ সব স দিয়ে, শামুক, স্পঞ্জ। এবার শামুকটার নামটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপেল শামুক, এবং সেইটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিলা গ্লোবোসা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের পরীক্ষার জন্য, এটা পরীক্ষায় আসে। এবার হচ্ছে খণ্ডকায়ন এবং অঞ্চলায়ন, এই দুইটা জিনিস আমরা দেখব। সো খণ্ড আর অঞ্চল এই দুইটা জিনিস আসলে কি? যেমন ধরো এটা একটা ঘাসফড়িংয়ের বডি, এই ঘাসফড়িংয়ের বডিকে দেখো 1 2 3 তিনটা অঞ্চলে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা অঞ্চল আবার কিন্তু অনেকগুলো খণ্ডে বিভক্ত। যেমন এই উদর অঞ্চলটা 11টা খণ্ডকে বিভক্ত, বক্ষ অঞ্চলটা হচ্ছে 3টা খণ্ডকে বিভক্ত, মস্তক অঞ্চলটা হচ্ছে ভ্রূণীয় 6টা খণ্ডকে বিভক্ত। সো অঞ্চলায়নের নিচে থাকে হচ্ছে খণ্ডকায়ন, অনেকগুলো খণ্ড মিলে একটা অঞ্চল, অনেকগুলো অঞ্চল মিলে একটা প্রাণী। সিম্পল। ওকে, এবার আসলে এই দুইটার ইংরেজি আমাদের প্যাচ লেগে যায়। সো অঞ্চলায়ন, এটা একটু মনে রাখবা যে আমরা অনেক সময় বলি না ও বরিশাইল্লা, ও নোয়াখাইল্লা, তার মানে কিসের ভিত্তিতে আমরা ট্যাগ দিচ্ছি? কাউকে ট্যাগ দিচ্ছি হচ্ছে তার অঞ্চলের ভিত্তিতে, রাইট? সো অঞ্চল দিয়ে ট্যাগ দিই, কারণ অঞ্চলায়নের ইংরেজি হচ্ছে ট্যাগমাটাইজেশন, এবং প্রত্যেকটা অঞ্চলকে বলা হয় হচ্ছে এক একটা ট্যাগ মাটা। এটা একটা ট্যাগমাটা, ট্যাগমাটা, ট্যাগমাটা। ওকে, এখানে 3টা ট্যাগমাটা আছে। আর খণ্ডকায়ন, খণ্ড ইংরেজি হচ্ছে সেগমেন্ট, তাহলে খণ্ডকায়ন ইংরেজি হচ্ছে সেগমেন্টাইজেশন, অথবা তোমাদেরকে বলছিলাম যে অংশ বা খণ্ড, এটার ইংরেজি হচ্ছে মিয়ার, তাই না? তাহলে এই দেখো মেটামারিজম, তাহলে খণ্ডকায়ন ইংরেজি মেটামারিজম এবং সেগমেন্টাইজেশন। এবার আসো যে এই খণ্ডকায়ন দুই ধরনের, একটা সমখণ্ডকায়ন, একটা অসমখণ্ডকায়ন। যদি কোনো একটা প্রাণীর সবগুলো খণ্ড দেখতে সেম হয়, যেমন কেঁচো, কেঁচোর দেখো সবগুলো খণ্ড এরকম গোল গোল, তাহলে তাদেরকে বলা হয় সমখণ্ডকায়িত প্রাণী। আর অসম হচ্ছে যেগুলোর হচ্ছে খণ্ডগুলো ভিন্ন রকমের, একই রকমের না, যেমন মানুষ, আর্থ্রোপোডা, এগুলা। ঠিক আছে, মানুষ যেমন করডাটা পর্বের প্রাণী। এবার সমখণ্ডকায়নের উদাহরণ হচ্ছে অ্যানেলিডা পর্বের কেঁচো। খেয়াল করে দেখো প্রাণী জগতের যে 9টা মেজর পর্ব আছে তার মধ্যে শুধুমাত্র কিন্তু এই অ্যানেলিডার মধ্যেই 2টা এন আছে, তার মানে 2টা সেম লেটার পাশাপাশি আছে। ঠিক আছে, 2টা সেম লেটার পাশাপাশি আছে, তাহলে অ্যানেলিডা হচ্ছে সমখণ্ডকায়নের উদাহরণ। এবং খণ্ডকায়নের প্রত্যেকটা খণ্ডকে বলা হয় খণ্ডক বা মেটামিয়ার বা সোমাইট। এবার আসো আমরা একটু প্রান্তিকতা সম্পর্কে জানি। প্রান্তিকতা জিনিসটা কি? জাস্ট একটা বিড়ালের কথা চিন্তা করো, একটা বিড়ালের মুখটা হচ্ছে তার সামনের প্রান্ত, একটা বিড়ালের লেজটা হচ্ছে তার বিপরীত পশ্চাৎ প্রান্ত। ঠিক আছে, একটা বিড়ালের 2টা পাশ হচ্ছে তার পার্শ্বীয় প্রান্ত, একটা বিড়ালের পিঠ হচ্ছে তার পৃষ্ঠীয় প্রান্ত, একটা বিড়ালের পেট হচ্ছে তার অঙ্কীয় প্রান্ত। ঠিক আছে, সিম্পল। এবার আমরা তল নিয়ে জানবো। তল জিনিসটা হচ্ছে যেই জিনিসটার উপর বেস করে হচ্ছে আমরা সমান দুই ভাগে ভাগ করি। ঠিক আছে, এবার আসো তল 3 ধরনের, একটা মধ্যরেখীয়, একটা সম্মুখ, একটা অনুপ্রস্থ। এই মধ্যরেখীয় আর সম্মুখের মধ্যে আমরা পেঁচ লাগাই ফেলি। তো এইখানে তলগুলো অ্যাকচুয়ালি আমরা এইভাবে ভাগ করতেছি যে সামনে পেছনে ডানে বামে, জিনিসটা আমি ক্লিয়ার করতেছি। সম্মুখ দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে, তো সম্মুখ তল মানে হচ্ছে এই তল দিয়ে প্রাণীকে সামনে পেছনে ভাগ করা যাবে। এখন তুমি চিন্তা করো তো, তুমি যদি আমাকে সামনে পেছনে ভাগ করতে যাও তাহলে তুমি এভাবে ভাগ করবা? এই বরাবর যদি তুমি আমাকে ভাগ করো তাহলে কি হবে? আমি 2 ভাগে ভাগ হয়ে যাব, ডানে বামে, রাইট? বাট তুমি যদি আমাকে এইভাবে ভাগ করো, এইভাবে ভাগ করো, তাহলে কি করতে পারবা? সামনের ভাগ এবং পিছনের ভাগে তুমি ভাগ করতে পারবা, রাইট? সো সম্মুখ তল দিয়ে হচ্ছে সামনে পেছনে ভাগ করতে পারি আমরা। ঠিক আছে, এবং সম্মুখ মানে কি? সামনে, এই সামনে ইংরেজি হচ্ছে ফ্রন্টাল, তাহলে সম্মুখ তলের ইংরেজি হচ্ছে ফ্রন্টাল। এবার মধ্যরেখীয়, এখন তোমাকে যদি বলা হয় আমাকে মাঝ বরাবর 2 ভাগে ভাগ করো, তাহলে তুমি কোমনে ভাগ করবা? তুমি এভাবে ভাগ করবা? এভাবে ভাগ করলে কি আমাকে মাঝ বরাবর 2 ভাগে ভাগ করা হইলো? সমান 2 ভাগে ভাগ করা হইলো না কিন্তু। তাহলে তুমি কি করবা? তুমি আমাকে এইভাবে ভাগ করবা, তাই না? তাহলে মধ্যরেখীয় হচ্ছে এই যেই তল দিয়ে প্রাণীকে ডানে বামে ভাগ করা যায় সেটা হচ্ছে মধ্যরেখীয় তল। এই মধ্য ইংরেজি হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, মিডিয়ান মানে মাঝখানে, অথবা আরেকটা ইংরেজি হচ্ছে এটা স্যাজিটাল। দেখো মিডিয়ান, ফ্রন্টাল, ট্রান্সভার্স, অনুপ্রস্থ ইংরেজি হচ্ছে ট্রান্সভার্স। 3টার ইংরেজি তুমি জানো, স্যাজিটালটা জানো না, যেটার ইংরেজি জানো না ওইটা হচ্ছে মধ্যরেখীয় ইংরেজি। ঠিক আছে, ওকে। এবার আসো অনুপ্রস্থ তল। অনু মানে দিকে আর প্রস্থ মানে প্রস্থ। তাহলে প্রস্থর দিকে যেই ভাগ করা হয়, অর্থাৎ তুমি যদি আমাকে এই প্রস্থ বরাবর ভাগ করে ফেলো তাহলে সেটা হচ্ছে অনুপ্রস্থ তল, এবং এই অনুপ্রস্থ ইংরেজি হচ্ছে ট্রান্সভার্স। সিলম, সিলম জিনিসটা নিয়ে তোমাদের অনেক প্রবলেম, এটা তোমরা কেউই বোঝো না। সিলম জিনিসটা খুবই সিম্পল।
দেখো সিলম হওয়ার জন্য দুইটা শর্ত থাকতে হবে, একটা হচ্ছে মেসোডার্মে গর্ত থাকা লাগবে এবং গর্তটা অবশ্যই পেরিটোনিয়াম নামক একটা পর্দা দিয়ে ঢাকা থাকতে হবে, ঠিক আছে। তাহলে মেসোডার্মে গর্ত, এখন মেসোডার্ম কি, এই দেখো যে কোনো আমরা প্রাণীর জানি তিনটা ভ্রূণ স্তর থাকে, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম, একটো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে। সো এটা হচ্ছে এক্টোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্ম, আর এই মাঝখানে সবুজ যে স্তরটা, এই গোলাপিগুলো ভুলে যাও, মাঝখানে সবুজ স্তরটা হচ্ছে মেসোডার্ম। সো মেসোডার্মের মধ্যে গর্ত থাকতে হবে এবং গর্তটা পেরিটোনিয়াম দিয়ে শুধু আবৃত থাকলে হবে না, কমপ্লিটলি আবৃত থাকতে হবে, কমপ্লিটলি আবৃত থাকতে হবে, তাইলেই তাদেরকে আমরা কি বলতে পারবো, সিলম যুক্ত প্রাণী। এখন দেখো সিলোমেট টাইপস হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট। এ মানে হচ্ছে নাই, এ সকল প্রাণীদের কোনো সিলম নাই। সিউডো মানে হচ্ছে ছদ্ম, সিউডো এই কথাটার মানে হচ্ছে ছদ্ম বা নকল। আর ইউ মানে হচ্ছে প্রকৃত, ঠিক আছে। যেমন তুমি কি একটা প্রকৃত মানুষ না, এই জন্য ইউ মানে হচ্ছে প্রকৃত, ইউ মানে হচ্ছে প্রকৃত। যেমন তুমি কি একজন প্রকৃত মানুষ না, এই জন্য ইউ মানে হচ্ছে প্রকৃত। এবার দেখো অ্যাসিলোমেট মানে হচ্ছে এই মাঝখানে কোনো গর্তই নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাসিলোমেট, তার মানে কোনো সিলম নাই। সিউডোসিলোমেট হচ্ছে গর্ত আছে কিন্তু গর্তের চারদিকে যে পেরিটোনিয়াম আবরণ এটা কমপ্লিট না, গর্তের চারদিকের পেরিটোনিয়াম আবরণটা কমপ্লিট না, ঠিক আছে, ইনকমপ্লিট পেরিটোনিয়াম আবরণ। আর ইউসিলোমেট হচ্ছে গর্তের চারদিকে পেরিটোনিয়াম আবরণটা একদম কমপ্লিট। বোঝা গেছে সিম্পল জিনিস? ওকে, যারা এরপরেও বোঝো নাই তারা একটু ভিডিওটা 10 সেকেন্ড ব্যাকে নিয়ে আবার বোঝো, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবে। এইবার এই সিলম অনুযায়ী হচ্ছে আমরা উদাহরণগুলো একটু দেখি। দেখো অ্যাসিলোমেট ওই যে আমাদের ওইখানে চলে যেতে হবে, পিসিপিএন মা ইসি, ঠিক আছে, পিসিপিএন মা ইসি। এবার অ্যাসিলোমেটের মধ্যে কোনগুলো আছে, অ্যাসিলোমেটের মধ্যে আছে হচ্ছে পিসিপি অর্থাৎ প্রথম তিনটা। দেন সিউডোসিলোমেটের মধ্যে হচ্ছে এন, সিরিয়ালে দেখো যাচ্ছি, পিসিপি এন, তারপরে মা ইসি, তারপরে এই ইউসিলোমেটের মধ্যে হচ্ছে বাদ বাকি সবগুলা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। বোঝা গেছে? তাহলে সিলম কিন্তু কমপ্লিট। 2 মিনিট লাগছে আমাদের সিলম কমপ্লিট করতে, ঠিক আছে। আর এটা তোমরা একদম মাথাটাতে আউলায় ফাউলায় হলো কি আছে না আছে। এবার আসো আমরা যে এই সিউডোসিলোমেট যুক্ত প্রাণী নেমাটোডা বাদেও আরও দুইটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে এন আর কে, নেমাটোডা, রোটিফেরা, কাইনর, হাইনচা, ঠিক আছে। এইবার দেখো এইটা কিভাবে মনে রাখবা, এন কে আর, নর্থ কোরিয়ান রিপাবলিক, নর্থ কোরিয়া বলে একটা দেশ আছে, ওরা বলে যে ওরা গণতন্ত্র, কিন্তু ওরা কি অ্যাকচুয়ালি স্বৈরতন্ত্র। নর্থ কোরিয়া পৃথিবীর একটা বিচ্ছিন্ন দেশ। সো নর্থ কোরিয়ান রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। তাহলে দেখো ওদের নামের মধ্যে আছে প্রজাতন্ত্র, কিন্তু আসলে ওরা প্রজাতন্ত্র না, তার মানে এটা কি নকল। এই কারণে নেমাটোডা, কাইনর, হাইনচা, রোটিফেরা, ঠিক আছে। তুমি এন দিয়ে হচ্ছে জাস্ট মনে রাখবা সিউডোসিলোমেটের একটা উদাহরণ, দেন এন কে আর দিয়ে নর্থ কোরিয়ান রিপাবলিক টান দিলেই হচ্ছে উদাহরণগুলো মনে চলে আসবে ইনশাল্লাহ। এবার আসুন নটোকর্ডের বেসিসে আমরা প্রাণীকে ভাগ করি। নটোকর্ডের বেসিসে যে ডিভিশনটা, এটা হচ্ছে আমরা ভার্টিব্রাটাতে গিয়ে ভালো করে শিখবো, কর্ডাটাতে গিয়ে ভালো করে শিখবো, ঠিক আছে। কর্ডাটাতে গিয়ে শিখবো। এখানে আমরা জাস্ট বেসিকটা জেনে নিই যে নটোকর্ড থাকে নাকি থাকে না। এটার বেসিসে প্রাণী দুই ধরনের, যাদের নটোকর্ড থাকে তাদের বলা হয় কর্ডেট, যাদের নটোকর্ড থাকে না তাদের বলা হয় নন কর্ডেট। বাস এইটুকু আমরা জানি, বাদ বাকি আমরা হচ্ছে যখন আমরা কর্ডাটা পড়বো তখন হচ্ছে আমরা জানবো। এবার পৌষ্টিক নালীর বেসিসে প্রাণীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা প্যারাজোয়া আর একটা এন্টেরোজোয়া। এখন এইখানে তোমাদের অনেক ইচ্ছা করবে যে আচ্ছা ভাইয়া পতে পৌষ্টিক নালী, পতে প্যারাজোয়া, তার মানে যাদের পৌষ্টিক নালী আছে তাদেরকে বলা হয় প্যারাজোয়া, তাই না? একদম ভুল। মনে রাখবা পৌষ্টিক নালী না থাকাটা এটা কি একটা প্যারা না? তাহলে পৌষ্টিক নালী না থাকাটা হচ্ছে একটা প্যারা। এই কারণে যাদের পৌষ্টিক নালী নাই তারা হচ্ছে প্যারাজোয়া, এবং তারা প্যারা খায়। এই পৌষ্টিক নালী নাই যাদের, এই প্যারাজোয়ার উদাহরণ হচ্ছে পরিফেরা। তাহলে দেখো পতে প্যারাজোয়া, পতে পরিফেরা। আর এন্টেরোজোয়া, এন্টেরো মানে হচ্ছে অন্ত্র বা পৌষ্টিক নালী, ঠিক আছে। এন্টেরো দিয়ে বোঝায় পৌষ্টিক নালী, বা এন্টেরো কথাটা লিটারাল মিনিং হচ্ছে অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র আছে না, এটার ইংরেজি হচ্ছে এন্টেরো। সো পরিফেরা বাদে যত প্রাণী আছে সবই হচ্ছে কি এন্টেরোজোয়া। আর এন্টেরোজোয়া মানে কি যাদের অন্ত্র আছে, কারণ এন্টেরো মানে কি অন্ত্র। এইবার এই যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এখানে করছে মনারা ব্লা ব্লা ব্লা, এগুলো আমাদের লাগে না। শ্রেণীবিন্যাসের যে নীতি আছে, শনাক্তকরণ আছে, এগুলোও আমাদের লাগে না। আমাদের লাগবে হচ্ছে এই যে এই জিনিসটা, ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তি। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস 7টা ধাপে করা হয়। কি কি এই 7টা ধাপ তোমরা একটু জেনে নাও। কেপিসি অফ জিএস,
কেপিসি অফ জিএস কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। কেপিসি অফ জিএস অথবা জগৎ পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি। আবার বলতেছি, জগৎ পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি। এই 7টা ধাপের প্রত্যেকটার নাম হচ্ছে ট্যাক্সন। যেমন এটা একটা ট্যাক্সন, ঠিক আছে, এটা একটা ট্যাক্সন, এটা একটা ট্যাক্সন, প্রত্যেকটা ধাপ হচ্ছে এক একটা ট্যাক্সন। এবার এখানে 3টা জিনিস মনে রাখতে হবে। শ্রেণীবিন্যাসের সার্বজনীন ধাপ মানে এটার মধ্যে সব প্রাণী আছে, সেটা হচ্ছে কিংডম। কিংডম হচ্ছে সর্বজনীন ধাপ। আর শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে এই প্রজাতি, কারণ প্রজাতির মাধ্যমে আমরা কি করি, প্রত্যেকটা প্রাণীকে আলাদা করে শিখি। এই 2টা জিনিস জানতে হবে, একদম শুরুর ধাপটা আর শেষের ধাপটা আমাদের এইচএসসি পরীক্ষার জন্য জানতে হবে। এবার চলে আসো দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ জিনিসটা আমরা সবাই জানি যে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের জনক, সেই ক্লাস 8 থেকে আমরা শিখে আসতেছি। সো এখানে নামের হচ্ছে 2টা অংশ থাকে, একটা হচ্ছে গণ এবং আরেকটা হচ্ছে প্রজাতি, এগুলোও জানি। তারপরে হচ্ছে ইটালিক অক্ষরে লিখতে হয়, নামটা ল্যাটিন হইতে হবে, এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে। তারপরে আমরা যদি খাতার মধ্যে লিখি তাহলে বৈজ্ঞানিক নামের নিচে 2টা দাগ দিতে হবে এবং বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষরটা বড় হবে, বাকি সবগুলো ছোট হবে, এগুলো আমরা জানি। বাট যেটা আমরা জানি না সেটা হচ্ছে এই ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণের মধ্যে হচ্ছে গণ এবং প্রজাতির সাথে উপপ্রজাতি বলে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে। এবং এই ত্রিপদ নামকরণটা যে আবিষ্কার করছে তার নামও 3 অক্ষরের, তার নাম হচ্ছে শিগেল, শি-গে-ল, শিগেল, ঠিক আছে। প্রাণীবিজ্ঞানী শিগেল হচ্ছে এই নাম ত্রিপদ নামকরণ আবিষ্কার করছে। এবং ত্রিপদ নামকরণের একটারই উদাহরণ দেয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, সেটা হচ্ছে নীলনদ এলাকার চড়ুই পাখি। তাহলে দেখো নীলনদ এটা হচ্ছে মিশরের একটা নদী। সো এই নীলনদ এলাকার চড়ুই পাখির নাম হচ্ছে পেসার ডোমেস্টিকাস নাইলোটাইকাস। এই যে দেখো এখানে নাম আছে পেসার ডোমেস্টিকাস নাইলোটাইকাস বা নাইলোটিকাস, ঠিক আছে। পেসার ডোমেস্টিকাস নাইলোটিকাস, এই নাইলো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নীলনদ, আর পেসার ডোমেস্টিকাস হচ্ছে চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম। তাহলে এখানে দ্বিপদ নামকরণের যেই পদ্ধতিগুলো আছে বা দ্বিপদ নামকরণের যে নিয়মগুলো আছে এগুলো আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না, এগুলো তোমরা পারো, নিজেরাই বুঝবা। এখানে খেয়াল করে দেখো, টটোনিম বলে একটা কথা আছে। দেখো ওর নামের মধ্যে 2টা ট আছে, তার মানে টটোনিম দিয়ে নিশ্চয়ই সেম কিছু একটা বোঝায়। যদি বৈজ্ঞানিক নামের গণ এবং প্রজাতি অর্থাৎ প্রথম ভাগ আর সেকেন্ড ভাগ 2টাই সেম হয়, তাহলে তাদেরকে বলা হয় টটোনিম। যেমন কাটলা কাটলা, ঠিক আছে, লোয়া লোয়া। আমরা একটু টাইপ স্পেসিমেন জিনিসটা দেখি। টাইপ স্পেসিমেন হচ্ছে, ধরো তুমি কোন একটা প্রাণী আবিষ্কার করলা, নতুন একটা প্রাণী আবিষ্কার করলা, ওইটা তুমি একটা নাম দিলা, ঠিক আছে। যেমন সাদমান আবরারি, আমি একটা প্রাণী আবিষ্কার করে নাম দিলাম সাদমান আবরারি। এখন আমাকে কি করতে হবে, ওই প্রাণীটাকে ধরে না আমার গবেষণাগারে সংরক্ষণ করতে হবে। কারণ কেউ যদি দেখতে চায়, আচ্ছা বলো তো সাদমান আবরারি দেখতে কেমন, তখন যাতে ওই প্রাণীটা ধরে আমি বের করতে পারি, এটারই বলা হয় টাইপ স্পেসিমেন। মানে একটা নমুনা, একটা নমুনাকে তোমার বৈজ্ঞানিক গবেষণাগারে অবশ্যই সংরক্ষণ করতে হবে। দেন এই প্রয়োজনীয়তা আমাদের লাগবে না। এবার আসো অগ্রাধিকার আইন। আমরা জানি অগ্রাধিকার আইন জিনিসটা কি। ধরো আমি একটা নাম দিছি প্রাণীর সাদমান আবরারি, আমার বন্ধু রায়ান সে সেম প্রাণীর আরেকটা নাম দিছে জুনায়েদ রাইয়ানি। এখন আমার বন্ধু জুনায়েদ রাইয়ানি এই নামটা আগে দিছে, আমার 5 বছর আগে সেই প্রাণীর নাম দিছে। সো আমার বন্ধুর নামটাই নেওয়া হবে, আমার নামটা নেওয়া হবে না। এটাই হচ্ছে অগ্রাধিকার আইন। এবার আসো হচ্ছে হোমোনিম আর সিনোনিমের গ্যাঞ্জামটা আমরা একটু দেখি। হোমোনিম হচ্ছে যে প্রথম নামটা দিছে তার নামটা সরি, এবার আমরা দেখো একটু হোমোনিম আর সিনোনিম এই দুটোর মধ্যে প্যাচটা দেখি। হোমোনিম হচ্ছে এই যে সাদমান আবরারি আর জুনায়েদ রাইয়ানি, এই 2টা নাম এদেরকে বলা হয় হোমোনিম বা সমনাম, 2টাই সেম নাম। এবং এবার হোমোনিম আর সিনোনিমের প্যাচটা আমরা একটু দেখি। এই যে জুনায়েদ রাইয়ানি এই নামটা আগে দেওয়া হয়েছে, এই নামটা হচ্ছে হোমোনিম বা সমনাম। আর সাদমান আবরারি এই নামটা 5 বছর পরে দেওয়া হয়েছে জুনায়েদ রাইয়ানির, এই নামটা হচ্ছে সিনোনিম বা প্রতিনাম। সো কোনটা হবে, অগ্রাধিকার আইন অনুযায়ী হচ্ছে এই হোমোনিমটাই হচ্ছে গৃহীত হবে। এই চ্যাপ্টারের যে মেজর 9টা পর্ব আছে সেই মেজর 9টা পর্বতে চলে আসছে। এই মেজর 9টা পর্বের মধ্যে আমাদের 8টা পর্বের জাস্ট পর্বটা পড়তে হবে, আর একটা পর্বের হচ্ছে একদম সাব ডিভিশন সব পড়তে হবে, ঠিক আছে। তো পরিফেরা দিয়ে আমরা স্টার্ট করি। পরিফেরা কথাটা দিয়ে বোঝা যেতেছে, পোর কথাটা থেকে আসছে পরিফেরা। সো পোর মানে ছিদ্র, ফেরা মানে বহনকারী। তাহলে পরিফেরা হচ্ছে যে সকল প্রাণী ছিদ্র বহন করে। এখন ছিদ্র বহন করে এরকম প্রাণী উদাহরণ আমরা কি হিসেবে নিতে পারি, আমাদের বাসায় যে থালা বাসন মাজতে আমরা যে স্পঞ্জগুলো ইউজ করি এগুলোর মধ্যে দেখবো অনেক ছিদ্র ছিদ্র আছে, ঠিক আছে। সো এই প্রাণীটা জাস্ট লাইক দ্যাট। এবার আমরা একটা ছবির সাহায্যে এই প্রাণীর সব বৈশিষ্ট্য মনে রাখবো। তো যখনই তোমাকে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে বলা হবে তখনই তুমি কি করবে, একটা পাথরের মধ্যে এরকম একটা গোল প্রাণী আঁকবা, ঠিক আছে। জাস্ট একটা পাথরের মধ্যে এরকম গোল করে একটা প্রাণী আঁকবা এবং এটার মধ্যে ছিদ্র দিবা, বাস হয়ে গেছে পরিফেরা। এবার খুব ভালো করে খেয়াল করো, আমি যে কথাগুলো বলতেছি সেগুলো খেয়াল করো, বোর্ডের দিকে না।
এই প্রাণীটা একটা পাথরের মধ্যে শক্ত হয়ে আটকায় আছে, তার মানে এই প্রাণীটা কি সচল না নিশ্চল? নিশ্চল। এবং আমরা যখন কোনো একটা প্রাণী নিয়ে পড়াশোনা করতেছি, অফকোর্স তার অ্যাডাল্ট অবস্থা নিয়ে পড়াশোনা করতেছি, তার পূর্ণাঙ্গ অবস্থা নিয়ে পড়াশোনা করতেছি, আমরা তো কোনো বাচ্চারা নিয়ে গবেষণা করি না, তাই না? সো এই প্রাণীটা পূর্ণাঙ্গ প্রাণী এবং এটা নিশ্চল। কিন্তু প্রাণীর শর্তই হচ্ছে, প্রাণী হওয়ার শর্তই হচ্ছে তাকে চলতে পারতে হবে। তার মানে এই প্রাণীটা নিশ্চয়ই জীবনের কোনো না কোনো পর্যায়ে সচল ছিল। সেটা কোন দশায় সচল ছিল? তার লার্ভা দশায়। তাহলে ওর লার্ভা দশা সচল ও পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল, এই বৈশিষ্ট্যটা কিন্তু মনে রাখবো। আমরা 2টা বৈশিষ্ট্য শিখে ফেললাম। এইবার এটার মধ্যে আমরা দেখতেছি অনেকগুলো ছিদ্র আছে, এই যে সাইডের দিকে মোট 6টা ছিদ্র আর উপরের দিকে একটা বড় ছিদ্র। এবার খেয়াল করো, অস্কুলাম আর অস্টিয়া, অস্কুলাম অস্টিয়া, এই দুইটার মধ্যে কোনটার নাম বড়? অস্কুলামের নাম বড়, সুতরাং বড় ছিদ্রটা হচ্ছে অস্কুলাম। আর অস্টিয়া, টিয়া পাখি কি ছোট না? এই জন্য এই ছোট ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া। তাহলে অস্টিয়া অস্কুলাম বুঝে ফেললা। এবার দেখো এই পুরো প্রাণীটা, নীল কালারের প্রাণীটা, এটাকে আমরা বলতেছি স্পঞ্জের মতো প্রাণী, রাইট? সো দেখো এই স্পঞ্জের মতো প্রাণীর মধ্যে এখানে মাঝখানে একটা গর্ত আছে। গর্ত, এইটার সায়েন্টিফিক ইংলিশ হচ্ছে সিল। সিল মানে গর্ত। তাহলে স্পঞ্জের মধ্যে একটা গর্ত আছে, স্পঞ্জের মধ্যে একটা সিল আছে, তাহলে এখানে কি আছে? স্পঞ্জ সিল। এবার দেখো বইয়ের মধ্যে তোমার বেশ কিছু বৈশিষ্ট্য জানা হয়ে গেছে। স্পঞ্জসিল, অস্কুলাম, দেন হচ্ছে নিশ্চল, পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল, তারপর হচ্ছে লার্ভা দশা সচল। এবার আমরা যদি ওদের অ্যানাটমিতে একটু যাই, তাহলে খেয়াল করে দেখো ওদের একদম বাইরের যে স্তরটা, নর্মালি আমরা বাইরের স্তরকে বলি এপিডার্মিস, দেন মাঝখানে মেসোডার্মিস, তার ভেতরটা হচ্ছে এন্ডোডার্মিস। কারণ এপি মানে বাইরে, মেসো মানে মাঝখানে, মতে মেসো মতে মাঝখানে, আর এন্ডো মানে হচ্ছে ভেতরে, রাইট? এবার এইখানে যেহেতু ওর নাম পরিফেরা, ওর বাইরের স্তরটাকে আমরা প দিয়ে বলবো, সেটার নাম হচ্ছে পিনাকোডার্ম। তার মানে ওর একদম বাইরের যে স্তরটা, এই স্তরটার নাম হচ্ছে পিনাকোডার্ম। মজার ব্যাপার দেখো, আমাদের দেশের একজন ফেমাস ব্যক্তি আছেন যিনি ফ্রান্সে, অর্থাৎ দেশের বাইরে, বাইরে থেকে উনি অনলাইন অ্যাক্টিভিটি চালান, ওনার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য, রাইট? সো পিনাকি বাইরে থাকেন, এখান থেকে আমরা মনে রাখতে পারি পিনাকোডার্ম হচ্ছে পরিফেরার বাইরে থাকে, প প প, সব হচ্ছে প দি। এরপর এবার খেয়াল করে দেখো এই যে এই ছিদ্রগুলো আছে না, অস্টিয়া, অস্টিয়ার ভেতর দিয়ে পানি ঢোকে আর অস্কুলাম দিয়ে হচ্ছে পানি বের হয়ে যায়, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো এই প্রাণীটা পানির নিচে ডুবে থাকে, বাট তারপরেও এর সবগুলো ছিদ্র দিয়ে পানি ঢোকে না, শুধুমাত্র সাইডের ছিদ্রগুলো দিয়ে পানি ঢোকে আর উপরের ছিদ্র দিয়ে পানি বের হয়ে যায়। তার মানে নিশ্চয়ই এখানে কোনো পাম্প আছে। এইবার খেয়াল করে দেখো এই যে একটা গর্ত, গর্তের ভিতরে এরকম নলের মতো, এই জিনিসটা দেখতে একটা কি কুয়ার মতো মনে হচ্ছে না? কুয়ার মতো, কূপের মতো মনে হচ্ছে না? সো এই কুয়া থেকেই এইটার ভেতরে যে কোষগুলো থাকে, এই কোষগুলোর নাম হচ্ছে কোয়ানোসাইট। কি নাম? কোয়ানোসাইট, কোয়ানোসাইট। ওকে, এই কোয়ানোসাইট কোষগুলোর মধ্যে থাকে হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলাটা কি করে? ফ্লাজেলাটা হচ্ছে পানিটাকে ভেতরে ঢুকায় দেয় এবং এদিক দিয়ে হচ্ছে পানিটাকে বাইরে বের করে দেয়। এবার একটা প্রাণীর বেঁচে থাকার জন্য অবশ্যই হচ্ছে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে প্রজনন। সো এই যে এই ছিদ্রগুলো দিয়ে কি ঢোকে? অস্টিয়াগুলো দিয়ে হচ্ছে ঢোকে খাদ্য, খাদ্যের সাথে ঢোকে অক্সিজেন খাদ্য হজম করার জন্য, এবং প্রজননের জন্য ঢোকে হচ্ছে শুক্রাণু। ওকে, আচ্ছা, তাহলে আমরা পিনাকোডার্ম, কোয়ানোসাইট বুঝলাম। এবার দেখো কোয়ানোসাইট যেই স্তরে থাকে, এটা কি সবচেয়ে ভেতরের স্তর না? এই যে নালীগুলোই কি সবচেয়ে ভেতরের স্তর না? এটা হচ্ছে সবচেয়ে বাইরের স্তর, এটা হচ্ছে মাঝখানের স্তর, এটা হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর, রাইট? সো এই ভেতরের স্তরে যেখানে কোয়ানোসাইট থাকে, সাইট মানে কোষ, সেই স্তরটাকে বলা হয় কোয়ানোডার্ম। তাইলে একটোডার্মকে বলা হয় পিনাকোডার্ম, ভেতরের যে কোয়ানোসাইট যুক্ত স্তরটা আছে সেটাকে বলা হয় কোয়ানোডার্ম, আর এই মাঝখানের স্তরটাকে বলা হয় মেসোহিল। এবার দেখো এই প্রাণীটা যেহেতু সাগরের নিচে আছে, ওর মধ্যে কি আমি কোনো কঙ্কাল দিছি? কঙ্কাল দিইনি। কঙ্কাল না দিলে কি হবে? সাগরের পানিতে ভেসে যেতে পারে না। এই জন্য কি হয়, ওর শরীরের মধ্যে এরকম কাঁটার মতো কিছু জিনিস থাকে যেগুলো একটা আরেকটার উপর উঠে থাকে। এই কাঁটা ইংরেজি হচ্ছে স্পিকিউল, ঠিক আছে? স্পিকিউল, স্পাইক থেকে স্পিকিউল, স্পাইক মানে হচ্ছে কাঁটা। সো এই স্পিকিউল নামক জিনিস থাকে কাঁটার মতো। এবং খেয়াল করো কাঁটাগুলো যদি আমরা নর্মালি ছড়ায় ছিটায় রাখি, তাহলে কাঁটাগুলো কি হইতে পারে? ফাঁকা ফাঁকা হয়ে যেতে পারে। সো এই কাঁটাগুলো যাতে একটার একটার সাথে এরকম শক্ত হয়ে যুক্ত হয়ে থাকে, এই জন্য কাঁটাগুলো কিছু দড়ির সাহায্যে আটকানো থাকে। ওই দড়িগুলো প্রোটিন দিয়ে তৈরি, এবং যেহেতু স্পঞ্জের মধ্যকার দড়ি, এই কারণে ওই দড়িগুলোর নাম হচ্ছে স্পঞ্জিন। তাহলে ওদের মধ্যে কি থাকে? স্পঞ্জিন থাকে, স্পিকিউল থাকে।
ওকে, তাহলে আমরা এখান থেকে স্পঞ্জের সব বৈশিষ্ট্য শিখে ফেলছি। দেখো, পিনাকোডার্ম, মেসোহিল, কোয়ানোডার্ম, অস্টিয়া, স্পঞ্জিন, স্পিকিউল, কোয়ানোসাইট, স্পঞ্জোসিল, অস্কুলাম সব কিন্তু শেখা হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এদের লার্ভা দশা। আমরা সবগুলো পর্বের লার্ভা দশা একসাথে একটা স্লাইডে শিখে ফেলবো, ঠিক আছে? এই জন্য আলাদা আলাদা করে দিচ্ছি না, নাহলে তোমরা প্যাচ লাগাই ফেলবা লার্ভা দশা। এইবার আমরা নিডারিয়া পর্ব নিয়ে চ্যাপ্টার 2-তে খুব ভালো করে পড়বো, এই কারণে এখানে হালকার উপর ঝাপসা। আমরা জাস্ট এই চ্যাপ্টারে স্পেসিফিক কি কি এমসিকিউ আছে নিডারিয়ার সেগুলো দেখবো। সো ফার্স্টেই দেখতে হবে যে নিডারিয়া পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়, কারণ সাগরের নিচে এরা ফুলের মতোই থাকে, ঠিক আছে? সো ফার্স্ট হচ্ছে এদেরকে সমুদ্রের ফুল বলা হয়। চিন্তা করো, ফুল বাগানে কি থাকে, অনেক ধরনের পশু পাখি বাস করে না? সো এরকম যেহেতু ওদেরকে সাগরের ফুল বলা হয়, এই কারণে এই সাগরের ফুলের বাগানে সামুদ্রিক প্রজাতির 25% জীব বাস করে। তার মানে 4 ভাগের 1 ভাগ জীবই হচ্ছে এই নিডারিয়া প্রাণীদের আশেপাশে বাস করে। এবং যেহেতু এই প্রাণীগুলোর আশেপাশে, এই নিডারিয়া পর্বের প্রাণীগুলোর আশেপাশে অনেক প্রাণী বাস করে, এই কারণে এটাকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট বা বাড়ি বন। বাড়ি মানে পানি, আর বন মানে হচ্ছে বন। রেইন ফরেস্ট কাকে বলে? যে সকল বনাঞ্চলে সারাক্ষণ বৃষ্টিপাত হয়। সারাক্ষণ বৃষ্টিপাত হলে কি হয়? ওইখানে প্রচুর গাছপালা জন্মাবে। প্রচুর গাছপালা জন্মালে কি হবে? প্রচুর খাদ্য পাওয়া যাবে। প্রচুর খাদ্য পাওয়া গেলে ওইখানে প্রচুর প্রাণী থাকবে। সো এই নিডারিয়া পর্বের প্রাণীগুলো কি করে? সমুদ্রের নিচে এরকম একটা রেইন ফরেস্টের মতো গঠন করে। তার ফলে কি হয়? ওই জায়গাতে প্রচুর ছোট ছোট মাছ বাস করে আশ্রয়ের জন্য, এবং এই ছোট মাছ খাইতে বড় মাছ আসে। সো ওইখানে প্রচুর প্রাণী হচ্ছে আশেপাশে থাকে। এবং এই নিডারিয়া পর্বের প্রাণীরা কি করে? এরা যখন মারা যায় তখন এরা কি করে? প্রবাল তৈরি করে। এরা জীবিত অবস্থায় প্রবাল তৈরি করে, ঠিক আছে? সরি, মারা যায় না, এরা যখন জীবিত অবস্থায় থাকে তখন এরা হচ্ছে প্রবাল তৈরি করে। আমাদের যে সেন্ট মার্টিন, ওটা হচ্ছে প্রবাল দ্বীপ, এবং ওখানে প্রচুর নিডারিয়া পর্বের প্রাণী দেখা যায়। এবার চলে আসো, এইখান থেকে হচ্ছে আর জাস্ট একটা জিনিস জানা লাগবে, সেটা নিডারিয়া পর্বের প্রাণীরা যারা নিশ্চল অবস্থায় থাকে তাদেরকে বলা হয় পলিপ। আর যারা মুক্ত অবস্থায় থাকে, এখন কোন একটা প্রাণী মুক্ত অবস্থায় মানে কি? চলতে পারে, তাহলে মতে মুক্ত অবস্থা, মতে মেডুলা, ঠিক আছে? আর পলিপ কি? পলিপ হচ্ছে আমাদের বডিতে যদি কোনো একটা পিণ্ড তৈরি হয়, পতে পলিপ, পতে পিণ্ড। আমাদের বডির পিণ্ডগুলোকে নড়াচড়া করতে পারে, হাঁটাচলা করতে পারে? পারে না। এই কারণে পলিপ হচ্ছে নিশ্চল অবস্থা, আর মেডুসা হচ্ছে মুক্ত অবস্থা বা সচল অবস্থা। ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে প্লাটিহেলমিনথিস। দেখো, প্রত্যেকটা পর্বের আগে কিছু কিছু বৈশিষ্ট্য বারবার রিপিট করছে। ত্রিস্তরী প্রাণী, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, হ্যান ত্যান, তাই না? দেখো, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী কিভাবে নির্ধারণ করতে হয়, কোন পর্ব কি মাত্রার প্রাণী, সেটা আমরা অলরেডি সংগঠন মাত্রায় শিখে আসছি। দেন দ্বিস্তরী প্রাণীরা ত্রিস্তরী প্রাণী অলরেডি আমরা শিখে আসছি কিভাবে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হয়। সো প্রত্যেকটা পর্বের জন্য আলাদা আলাদাভাবে এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই। জাস্ট ওই ভ্রূণ স্তরের শ্রেণীবিন্যাস আর হচ্ছে সংগঠন মাত্রার শ্রেণীবিন্যাস, সিলোমের শ্রেণীবিন্যাস, এভাবে মনে রাখলেই কিন্তু তোমাদের পুরোটা মনে চলে আসবে। এবার এখান থেকে প্লাটিহেলমিনথিস থেকে যতটুকু জাস্ট মনে রাখা লাগবে ততটুকু আমি বলবো। দেখ, প্লাটিহেলমিনথিসের একটা মার্কামারা বৈশিষ্ট্য, প্রত্যেকটা পর্বের কিছু মার্কামারা বৈশিষ্ট্য আছে। এই প্লাটিহেলমিনথিসের একটা মার্কামারা বৈশিষ্ট্য হচ্ছে ওর মধ্যে রেচনতন্ত্রের শিখা কোষ পাওয়া যায়। কিভাবে আমরা মনে রাখবো? দেখো, প্লা থেকে হচ্ছে ফ্লা। প্লাটিহেলমিনথিসের প্লা থেকে আমরা মনে রাখতে পারি ফ্লা। ফ্লা থেকে ফ্লেম, ফ্লেম মানে হচ্ছে শিখা কোষ। তাহলে প্লাটিহেলমিনথিসের মধ্যে কি পাওয়া যায়? শিখা কোষ পাওয়া যায়। এইবার দেখো, এই যে প্লাটি কথাটা আছে না, এই প্লাটি কথাটা থেকে তুমি মনে রাখতে পারো প্লেট। আমাদের ভাতের প্লেট কি হয় বলো? চ্যাপ্টা হয় না? তাহলে এই প্লাটিহেলমিনথিস হচ্ছে প্লেটের মতো চ্যাপ্টা, এই কারণে এই প্লাটিহেলমিনথিসের আরেক নাম হচ্ছে চ্যাপ্টা কৃমি, ঠিক আছে? এবার আমাদের দর্জির দোকানে যে কাপড় মাপার ফিতা থাকে, এটা কিন্তু ফিতা হইলেও চ্যাপ্টা, তাই না? ফিতাটা কিন্তু একদম চ্যাপ্টা হয়। সো এই চ্যাপ্টা কৃমির আরেকটা নাম হচ্ছে ফিতা কৃমি। তাহলে প্লাটিহেলমিনথিস থেকে আমরা দেখলাম যে এটা চ্যাপ্টা কৃমি, এটা ফিতা কৃমি, এটার মধ্যে কি পাওয়া যায়? শিখা কোষ পাওয়া যায়। এবার দেখো, প্লাটিহেলমিনথিস যেহেতু একটা কৃমির পর্ব, এই কৃমিটা কি করে? মানুষের বডির ভেতরে বাস করে, রাইট? আচ্ছা, এখন মানুষের বডির ভেতর থেকে কি করে? ও মানুষের বডির ভেতরে কোন একটা জায়গায় আটকায় থেকে ওইখান থেকে রক্ত চুষে খায়। কি খায়? রক্ত চুষে খায়। এবার দেখো, আমরা জানি রক্তের মধ্যে কি থাকে। আমাদের যে রক্তটা আছে, এই রক্তের মধ্যে থাকে হচ্ছে অক্সিজেন, এবং এই রক্তের মধ্যে থাকে হচ্ছে খাদ্য। কারণ আমরা যে খাবার খাই সেটা তো রক্তের মাধ্যমে পরিবহন হয়, রাইট? সো এই যে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা আছে, ওরা কি করে? মানুষের রক্ত থেকে অক্সিজেন এবং খাদ্য দুইটারই সাপ্লাই নেয়। তার ফলে ওদের কি থাকা লাগে না? ওদের হচ্ছে আলাদা কোনো রক্ত সংবহন তন্ত্র অথবা ওদের কোনো শ্বসন তন্ত্র
নাই, কারণ ওরা কি করে মানুষের বডির থেকে হচ্ছে রক্ত চুষে অক্সিজেন এবং খাদ্যের চাহিদা ফিল আপ করে। এবার দেখো এই প্রাণীটা যেহেতু মানুষের বডির ভেতরে বাস করে, তাহলে ওকে কি করতে হবে, মানুষের বডির ভেতরে চলতে হবে না, এবং মানুষের বডির ভেতরে যে সকল এনজাইম আছে, রস আছে, এগুলোর থেকে নিজেকে বাঁচতে হবে না। সো ওকে যাতে মানুষের বডির রসগুলো অ্যাটাক না করে, এই জন্য ওর চারদিকে কি থাকে, ওর চারদিকে হচ্ছে কিউটিকলের আবরণ থাকে, এবং ও যাতে সহজে চলাফেরা করতে পারে। আমরা জানি সিলিয়া দিয়ে হচ্ছে ছোট ছোট প্রাণীরা চলাফেরা করে, এই জন্য ওর বাইরের স্তরে অর্থাৎ এপিডার্মিসে, আমরা জানি যে কোনো প্রাণীর হচ্ছে 3টা কোষ স্তর থাকে, এপিডার্মিস, মেসোডার্মিস আর হচ্ছে এন্ডোডার্মিস। ওর এই বাইরের এপিডার্মিসে কি থাকে, সিলিয়া থাকে, তাহলে ওর বাইরের স্তরটা কি, সিলিয়া যুক্ত এপিডার্মিস। ঠিক আছে, সো এইটুকু আমরা বুঝে ফেললাম প্লাটিহেলমিনথিস সম্পর্কে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে প্লাটিহেলমিনথিস পর্বের যত বৈশিষ্ট্য আছে সব তোমার জানা হয়ে গেছে। এবার একটু খেয়াল করে দেখো, এই প্রাণীটা যেহেতু মানুষের শরীরে আটকায় থেকে চুষে খাবে, তাহলে ওর কি লাগবে, আটকায় থাকার জন্য হুক লাগবে না, এই জন্য ওর মাথার মধ্যে কি থাকে, হুক থাকে, এবং হুকের সাথে সাথে চোষকও থাকে। ঠিক আছে, চোষক দেশে চুষে খায়, হুক দিয়ে হচ্ছে মানুষের বডিতে আটকায় থাকে। আর ওর বডির বিভিন্ন খণ্ডকে বলা হয় প্রোগ্লটিড। এই প্রোগ্লটিড জিনিসটা কি, ফিতাকৃমির বডিটা এইরকম দেখতে। ঠিক আছে, সো এই প্রত্যেকটা অংশকে বলা হয় আলাদা আলাদা প্রোগ্লটিড। আমাদের প্লাটিহেলমিনথিসের সব বৈশিষ্ট্য জানা হয়ে গেছে। খুবই সিম্পল, খুবই সিম্পল, জাস্ট তুমি যদি বুদ্ধিমানের মতো পড়ো তাহলে বায়োলজি খুবই সিম্পল। এবার আমরা দেখবো নেমাটোডা। নেমাটোডা থেকে এই যে এই উপরের জায়গা থেকে তোমাদের কিছু মনে রাখার দরকার নেই, আমি জাস্ট স্লাইডে যা বলবো সেই সেম জিনিস এখানের মধ্যেও লেখা আছে। ঠিক আছে, সো ফার্স্টে জেনে নাও নেমাটোডার যেই মার্কামারা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নেমাটোডার মধ্যে নকল সিলম থাকে বা ছদ্ম সিলম থাকে বা সিউডো সিলমেট একটা প্রাণী এটা। তো খেয়াল করে দেখো ওর সবকিছুই দন্তন্য দিয়ে তুমি মনে রাখতে পারবা। কিভাবে, দন্তন্যতে নেমাটোডা, দন্তন্যতে নকল, তার মানে ওর মধ্যে নকল সিলম পাওয়া যায়। আবার দন্তন্যতে নেমাটোডা, দন্তন্যতে নলের ভেতর নল, তাহলে নেমাটোডাকে কি বলা হয়, নলের ভেতর নলযুক্ত প্রাণী। এর কারণ হচ্ছে নেমাটোডার যে প্রাণীটা আছে, এই প্রাণীর পৌষ্টিকতন্ত্র হচ্ছে ওর একদম মুখ থেকে পায়ু পর্যন্ত সোজা বিস্তৃত। সো মনে হয় যে পুরো একটা প্রাণীর ভিতরে আরেকটা নল ঢুকায় দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা নলের ভিতরে আরেকটা নল। এবার খেয়াল করো, নলের প্রস্থচ্ছেদ কি হয়, গোলাকার না, এই জন্য এই নেমাটোডাকে বলা হয় গোলাকার প্রাণী। ঠিক আছে, বা গোল কৃমি। এরপর এই যে নলগুলো দেখতে একটা বিশাল লম্বা নল দেখতে কিসের মতো হয়, সুতার মতো হয় না, এই জন্য এই নেমাটোডার আরেকটা নাম হচ্ছে সুতা কৃমি। তাহলে নেমাটোডার দুইটা নাম জানলাম, সুতা কৃমি, গোল কৃমি। ঠিক আছে, এইবার দেখো দন্তন্যতে নেমাটোডা, দন্তন্যতে নারী, তাহলে নেমাটোডাতে প্রথম নারী পাওয়া যায়। নারী পাওয়া যায় মানে কি, নেমাটোডাই প্রথম একমাত্র প্রাণী যার মধ্যে কি হয়, পুরুষ আর স্ত্রী প্রাণী আলাদাভাবে দেখা যায়। ঠিক আছে, সো পুরুষের স্ত্রী প্রাণী আলাদাভাবে দেখা যায় বা পুরুষের স্ত্রী প্রাণীর গঠন আলাদা হয়, এই জিনিসটাকে বলা হয় যৌন দ্বিরূপতা। দ্বিরূপ মানে দুই রূপ, তার মানে যৌনাচরণের ভিত্তিতে নেমাটোডা পর্বের প্রাণীকে পুরুষ এবং স্ত্রীতে আলাদা করা যায়। সো নেমাটোডা পর্বের প্রাণীতে সর্বপ্রথম যৌন দ্বিরূপতা দেখা যায়। এইবার দেখো সুতা, যেহেতু আমরা বলছি সুতাকে আমরা কি করতে পারি, বাঁকাইতে পারি না। সো কোনো একটা কিছু যদি এরকম ফ্লেক্সিবল হয় তখন সেটাকে আমরা বলি ইলাস্টিক, রাইট। তাহলে সুতা যেহেতু বাঁকানো যায়, এই জন্য এই নেমাটোডার চারদিকের যে আবরণটা, এই আবরণটা হচ্ছে ইলাস্টিন নির্মিত। এবং তার সাথে দেখো আমরা প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে কি দেখছিলাম, প্লাটিহেলমিনথিস মানুষের বডিতে থাকে এবং তারা সে কি করে, মানুষের রক্ত খায়, ফলে তার শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র নেয়। নেমাটোডার পর্বেও সেম, নেমাটোডাও কিন্তু প্লাটিহেলমিনথিসের মতো কৃমি। সো ওরও শ্বসনতন্ত্র নেই, ওরও রক্ত সংবহনতন্ত্র নেই, ও মানুষের থেকে চুষে খায়। এবার ও যেহেতু মানুষের বডির ভেতরে থাকে, তাইলে ওর বাইরের স্তরের মধ্যে অবশ্যই কি থাকবে, কিউটিকল থাকবে। এখন বলবো ভাই একটু আগে না বলেন ইলাস্টিন থাকবে, ইলাস্টিন আর কিউটিকল দুইটা একসাথেই থাকে, ফলে কি করতে পারে, নেমাটোডা ফ্লেক্সিবল। এবং যেহেতু নেমাটোডা ফ্লেক্সিবল, ও কি করে, এরকম সাপের মতো নড়াচড়া করে হচ্ছে চলাফেরা করে, এই জন্য ওর কি নাই, ওর আর সিলিয়াযুক্ত এপিডার্মিস নাই। সো আমাদের হয়ে গেল নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। এবার জাস্ট এখান থেকে মিলাও, এখানে যা বৈশিষ্ট্য আছে সব তোমার জানা হয়ে গেছে। আমাদের নেক্সট পর্বটা হচ্ছে মলাস্কা। মলাস্কা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রাণীজগতের বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, পোকামাকড় যেগুলো আছে, মশা মাছি, এগুলো প্রচুর আছে পৃথিবীতে, এই জন্য ওদের সংখ্যায় বেশি ওরা, এই জন্য প্রাণীজগতের বৃহত্তম পর্ব ওরা। আর মলাস্কা হচ্ছে প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এখন প্রথমেই দেখে নাও, এই মলাস্কার সাথে মল কথাটার মিল আছে, তাই না, মলাস্কার সাথে মল কথাটার মিল আছে। এখন মল জিনিসটা কি বলতো, মল জিনিসটা হয় নরম, মল জিনিসটা হয় অখণ্ডকায়িত, রাইট, অখণ্ডকায়িত মানে মল জিনিসটার মধ্যে কোনো খণ্ড থাকে না। আর মল জিনিসটা হয় একটা পিণ্ডের মতো, রাইট।
সো মনে রাখবা এই মলাস্কা প্রাণী, মল মানে বুঝছো, মল মানে গু। আচ্ছা এখন ভাই পরীক্ষার হলে মনে রাখতে হবে, ঠিক আছে, যেভাবে পারো মনে রাখতে হবে। এইবার মলাস্কা পর্বের প্রাণীগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা মাংসের পিণ্ডের মতো, জাস্ট একটা মাংসের পিণ্ড যেরকম, ওইভাবে তুমি যদি মলাস্কা প্রাণীকে চিন্তা করো তাহলে ওর বৈশিষ্ট্যগুলো অটোমেটিক্যালি মনে আসবে। তাহলে একটা মাংসের পিণ্ড কিরকম হয়? নরম হয়। একটা মাংসের পিণ্ড হচ্ছে পিণ্ডাকার হয়, একটা মাংসের পিণ্ড অখণ্ডকায়িত হয়। আবার মাংসের পিণ্ড যেহেতু বলতেছি তাহলে মাংসল পিণ্ডটা কি, মাংসের পিণ্ডটা কি হবে? মাংসল হবে। সো মলাস্কা পর্বের প্রাণীরা নরম, মাংসল, অখণ্ডকায়িত। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা এইবার মলাস্কার আর কি কি বৈশিষ্ট্য এখান থেকে জানতে হবে। দেখো মলাস্কা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কি? মলাস্কার একটা উদাহরণ দিই, মলাস্কার উদাহরণ হচ্ছে শামুক। শামুক হচ্ছে মলাস্কার উদাহরণ। এখন অনেকে বলবা যে ভাই আমরা তো শুনছি যে শামুক অপ্রতিসম, আপনিই বলছেন আপেল শামুক অপ্রতিসম। এই আপেল শামুককে বলা হয় গ্যাস্ট্রোপোডা। কেন গ্যাস্ট্রোপোডা? দেখো গ্যাস্ট্রো কথাটা মানে হচ্ছে পরিপাক নালী, আর পোডা মানে হচ্ছে পা। এই যে শামুক যেগুলো আছে ওদের পরিপাক নালী হচ্ছে ওদের পায়ের কাছাকাছি থাকে, ঠিক আছে। এই জন্য হচ্ছে ওদেরকে গ্যাস্ট্রোপোডা বলা হয়। বলা হয় যে ওরা ওদের পরিপাক নালীর উপর ভিত্তি করে হাঁটতে থাকে, ওরা ওদের পরিপাক নালীর উপর ভিত্তি করে হাঁটতে থাকে, এই জন্য ওদেরকে বলা হয় গ্যাস্ট্রোপোডা। এই গ্যাস্ট্রোপোডা বা শামুক ছাড়া বাদ বাকি সকল মলাস্কা পর্বের প্রাণী যেমন অক্টোপাস এরা কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে। আচ্ছা এবার আসো এই মতে মলাস্কা, মতে মেন্টল, এদের হচ্ছে চারদিকে মেন্টল নামক একটা আবরণ থাকে। এখন অনেকে বলবা যে ভাইয়া মেন্টল আবরণ এটা কি খোলস? না, অনেকে এই খোলস আর মেন্টলের মধ্যে প্যাঁচ লাগায় ফেলো। এই যে এইটা হচ্ছে ধরো একটা শামুককে খোলস থেকে বের করে নিয়ে আসছি, ঠিক আছে, এটা হচ্ছে শামুকের মাংসল অংশটা। এই যে এই চারদিকে যে হলুদ আবরণটা দেখতেছো না, এটার নাম হচ্ছে মেন্টল, এটা হচ্ছে আবরণ। আর যখন মেন্টল ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করে, মেন্টল যখন ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করে এখানে একটা শক্ত খোলসের মতো ক্রিয়েট করে ফেলে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে খোলস, ঠিক আছে। ওকে, এইবার এই মলাস্কা পর্বের প্রাণীর পৌষ্টিক নালী বা পরিপাক নালী অনেক পেঁচানো। কেন? চিন্তা করো, তুমি যদি চুইংগাম এরকম চাবাইতে থাকো, হ্যাঁ, তাহলে চুইংগামটা কি হয়ে যায়? পেঁচায় যায় না? এই মলাস্কা পর্বের প্রাণীটা হচ্ছে একটা মাংসের দলা। সো ওর মধ্যে ও যখন চলবে তখন এই পুরাটা কিরকম ঝাঁকি খাবে না? ঝাঁকি খাইলে ওর মধ্যে কি সোজা কোনো পৌষ্টিক নালী থাকতে পারবে? ওর পৌষ্টিক নালী পেঁচায় যাবে না। এই জন্য মলাস্কা পর্বের পৌষ্টিক নালী কি পেঁচানো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মেন্টল বুঝলাম, খোলক বুঝলাম, পৌষ্টিক নালী পেঁচানো, কখনো ইউ আকৃতির। এবার দেখো মলাস্কা পর্বের প্রাণী বা শামুক, ওর পুরা দেহটাই নরম, কিন্তু ওকে তো কোনো না কোনো কিছুকে খাইতে হবে। তাহলে কোনো কিছু খাওয়ার জন্য ওর মুখটা অন্তত শক্ত থাকা লাগবে না? এই জন্য ওর মুখের মধ্যে থাকে কাইটিন নির্মিত একটা শক্ত জিনিস, যেটাকে বলা হয় রেতি জিওভা। রেতি জিওভা, রেতি মানে বুঝছো, রেতি মানে হচ্ছে করাত। এটা হচ্ছে করাতের মতো একটা জিহ্বা, এইটা খুবই শক্ত, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় রেতি জিওভা বা হচ্ছে রেডুলা। এবার ওদের রক্তের মধ্যে কি থাকে যদি মনে রাখতে পারো খুবই ভালো, না মনে রাখতে পারলে প্যারা নেই। সেটা হচ্ছে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট নামক কণিকা থাকে। আর ওদের মধ্যে হচ্ছে কি ধরনের রক্ত সংবহনতন্ত্র দেখা যায়? অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র। এটা হচ্ছে যখন আমরা আরো ফিউচারের সামনের টপিকগুলো পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। আপাতত এই হিমোসায়ানিন, অ্যামিবোসাইট আর অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র, এই দুইটা মনে রাখার জন্য কোনো ওয়ে আমি দিতে পারলাম না। যেটার জন্য মনে রাখার ওয়ে দিতে পারতেছি না সেটা আমি অলরেডি বলে দিতেছি তোমাদের, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মলাস্কা মোটামুটি এখানেই হয়ে গেছে। আর লার্ভা দশার জন্য বলছি যে ওইগুলো একসাথে সবগুলো পর্বের লার্ভা দশা আমি দিয়ে দিব তোমাদের। এইবার চলে আসা হচ্ছে আমাদের নেক্সট পর্ব, সেটা হচ্ছে অ্যানেলিডা। অ্যানেলিডা থেকে তোমাদের এমসিকিউর জন্য খুব বেশি কিচ্ছু মনে রাখার দরকার নেই, জাস্ট এইটা মনে রাখতে হবে। এই অ্যানে কথাটা আসছে হচ্ছে, অ্যানে মানে হচ্ছে রিং, আংটি। আর অঙ্গুরি, অঙ্গুরি মানে হচ্ছে আংটির আরেকটা নাম অঙ্গুরি। আঙ্গুলের চারদিকে পরে যা সেটাকে বলা হয় অঙ্গুরি। সো অ্যানেলিডা নামটা আসছে আংটি থেকে, আংটির আরেক নাম অঙ্গুরি, এই জন্য অ্যানেলিডার আরেক নাম হচ্ছে অঙ্গুরি মালপ্রাণী। অ্যানেলিডার ক্ষেত্রে যে জিনিসটা তোমাদের জানতে হবে, অ্যানেলিডার উদাহরণ হচ্ছে কেঁচো, এবং অ্যানেলিডা এর দেহ হচ্ছে আংটির মতো অনেকগুলো ছোট ছোট খণ্ডক নিয়ে গঠিত। এটা যদি তোমাদের ছবিতে দেখাই তাহলে জিনিসটা হচ্ছে এইরকম, এই যে আংটির মতো অনেকগুলো ছোট ছোট খণ্ডক নিয়ে গঠিত, এবং প্রত্যেকটা খণ্ডকে নেফ্রিডিয়া থাকে। অ্যানেলিডার প্রত্যেকটা খণ্ডকে রেচনাঙ্গ থাকে, সেটার নাম নেফ্রিডিয়া। দেখো মনে করো আমাদের বৃক্কের একককে বলা হয় নেফ্রন, সেই নেফ্রন থেকে হচ্ছে নেফ্রিডিয়া,
ঠিক আছে। এবং নেফ্রিডিয়া যেহেতু প্রত্যেকটা অঙ্গে আলাদা আলাদা থাকে, এই যেহেতু নেফ্রিডিয়া প্রত্যেকটা অংশে প্রত্যেকটা খণ্ডে আলাদা আলাদা থাকে, এই জন্য নেফ্রিডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান। ঠিক আছে, সেগমেন্টাল অর্গান। এবং এই যে কেঁচো, এরা চলার সময় এদের সাইডে হচ্ছে এরকম ছোট ছোট উপাঙ্গ থাকে, এগুলোকে বলা হয় সিটি। এবং যদি এই উপাঙ্গগুলোতে মাংস থাকে তাহলে সেটাকে বলা হয় প্যারাপোডিয়া। জাস্ট এইটুকু। তাহলে অ্যানেলিডা থেকে কি কি জানা লাগবে? অ্যানেলিডা হচ্ছে অঙ্গুরিমাল প্রাণী, এটার মধ্যে নেফ্রিডিয়া থাকে এবং এইটার মধ্যে অনেকগুলো খণ্ডক থাকে আংটির মতো, এবং এদের চলনাঙ্গ হচ্ছে সিটি বা প্যারাপোডিয়া। বাস এটাই আমাদের অ্যানেলিডা কমপ্লিট। এবার আসো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার ক্ষেত্রে এইটা আগে মুখস্থ করবা, কি? সন্ধিযুক্ত উপাঙ্গ, দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত, ট্যাগমাটায় বিভক্ত, এক দু জোড়া অ্যান্টেনা, এক জোড়া পুঞ্জাক্ষী, বহিকঙ্কাল কাইটিন, নিয়মিত মুচি। ঠিক আছে, ওকে। তাহলে এদের হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। আর্থ্রাইটিসের নাম শুনছো? বাতে ব্যথা। বাতে ব্যথা হলে কি হয়? জোড়া জোড়ায় ব্যথা করে না? আর্থ্রো মানে হচ্ছে জোড়া, আর পোডা মানে পা। এইসব প্রাণীদের পায়ের মধ্যে অনেকগুলো জোড়া থাকে, এই জন্য এদেরকে আর্থ্রোপোডা বলা হয়। সো এদের বডি দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত, ট্যাগমাটা বিভক্ত, এগুলো তো আমরা অলরেডি দেখছি। এদের এক জোড়া বা দুই জোড়া অ্যান্টেনা থাকে, এক জোড়া হচ্ছে পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষী কি আমরা ঘাসফড়িংয়ে বুঝবো। এদের বাইরের যে কঙ্কালটা সেটা কাইটিন নির্মিত এবং এটা নিয়মিত মোচিত হয়, মানে হচ্ছে এই বাইরের কঙ্কালটা তারা নিয়মিত ত্যাগ করে। এবার আর্থ্রোপোডার বাকি যে সকল বৈশিষ্ট্য আছে, এই বাকি বৈশিষ্ট্যগুলো আমরা খুব ভালো করে হচ্ছে ইনশাল্লাহ আমরা ঘাসফড়িংয়ে গিয়ে শিখবো। সো এখানে আমরা আর এটাতে টাইম দিচ্ছি না। নেক্সটে চলে আসা হচ্ছে একাইনোডার্মাটা। এই একাইনোডার্মাটা তোমাদেরকে জাস্ট একটা গল্পের মাধ্যমে মনে রাখবে এর বৈশিষ্ট্যগুলো। যে হিমা নামে একজন স্পাই আছে, স্পাই মানে গুপ্তচর, সে কি করছে? একা একা সামুদ্রিক তারা মাছ খাইতে গেছে। তো সামুদ্রিক তারা মাছ খাইতে গেছে, তার কি হয়েছে? তার মৌখিক তলের মধ্যে 5টা কাঁটা আটকায় গেছে, ফলে তাকে অ্যাম্বুলেন্সে নল দিয়ে পানি দিতে হচ্ছে, কারণ সে তো নর্মালি পানি খাইতে পারতেছে না, তার তো গলায় কাঁটা আটকানো। তাহলে স্পাই দিয়ে স্পাইন পেডিসিলারি, হিমা দিয়ে হিমাল পেরিহিমাল তন্ত্র থাকে, একা দিয়ে একাইনোডার্মাটা। এটা আমি সুন্দর করে হচ্ছে ক্লাসের মধ্যে বুঝাইছি, বাট ওটা ডিটেইলস ক্লাস। প্রত্যেকটা এটার মধ্যে কেন হচ্ছে অন্তকঙ্কালের প্লেট থাকে, কেন অ্যাম্বুলাক্রাল খাত থাকে, এগুলো খুব সুন্দর করে হচ্ছে তোমাদেরকে একাডেমিক ক্লাসে বুঝাইছি। বাট পরীক্ষার আগে তোমাদেরকে ওই একাডেমিক ক্লাস বুঝাইতে গেলে একাইনোডার্মাটারে 1 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে। এই জন্য জাস্ট আমি শর্টকাটে কীভাবে তোমরা পরীক্ষার হলে মনে রাখবা একাইনোডার্মাটার বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখাচ্ছি। সামুদ্রিক দিয়ে হচ্ছে শুধু সমুদ্রে পাওয়া যায় এই একাইনোডার্মাটা পর্বের প্রাণীগুলো। সামুদ্রিক মানে হচ্ছে শুধু সমুদ্রে পাওয়া যায় এই একাইনোডার্মাটা পর্বের প্রাণীগুলো। দেন হচ্ছে তারা মাছ হচ্ছে উদাহরণ। মৌখিক তল হচ্ছে একটা তল, আর বিমৌখিক তল হচ্ছে আরেকটা তল। মানে তারা মাছের এইদিকে মুখ থাকে, এটা হচ্ছে মৌখিক তল, এইদিকে মুখ থাকে না, এটা হচ্ছে বিমৌখিক তল। বি মানে উল্টা। 5টি কাঁটা, এদের 5টি বাহু, তারা মাছের 5টি বাহু থাকে, এবং 5টি হচ্ছে অ্যাম্বুলাক্রাল খাত থাকে, দুইটাই হচ্ছে 5টি। এবার হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে হচ্ছে অ্যাম্বুলাক্রাল খাত, নালী দিয়ে হচ্ছে নালিকা পদ থাকে, নালিকা দিয়ে হচ্ছে নালিকা পদ, আর পানি দিয়ে হচ্ছে পানি সংবহন তন্ত্র থাকে। দেখো বিশেষ ধরনের নালীতন্ত্র থাকে হচ্ছে পরিফেরায়, আর পানি সংবহন তন্ত্র থাকে হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীতে। ঠিক আছে, সো একাইনোডার্মাটার বৈশিষ্ট্য আমাদের বোঝা হয়ে গেছে। এইবার চলে আসো হচ্ছে কর্ডাটা। কর্ডাটার বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমাকে জাস্ট নিজের বৈশিষ্ট্য মনে রাখতে হবে। প্রথমে কি, সকল কর্ডাটা পর্বের প্রাণীদের একটা নটোকট থাকে। নটোকট কি? রাবার, শক্ত রাবারের মতো একটা দণ্ড, এটাকে বলা হয় নটোকট। দেন থাকে হচ্ছে স্নায়ুরজ্জু মানে স্পাইনাল কর্ড। তাহলে নটোকট থাকবে, স্পাইনাল কর্ড থাকবে, তার সাথে হচ্ছে গলবিলীয় ফুলকারন্ধ্র। এই যে মাছের ফুলকা আছে না, মানুষেরও হচ্ছে এরকম ফুলকা থাকে, বাট সেটা কখন? ভ্রূণ অবস্থায়। তাহলে প্রত্যেকটা কর্ডাটা পর্বের প্রাণীর কি থাকবে? গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। এবার এন্ডোস্টাইল নামক একটা জিনিস থাকে, এটা অ্যাকচুয়ালি তোমাদের না দেখাইলে বুঝবা না, বাট যেহেতু পরীক্ষার আগে ক্লাস, এন্ডোস্টাইল মনে রাখো, এটা এমন একটা অঙ্গ যেটা কি করে, যেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। ঠিক আছে, এই যে থাইরয়েড গ্রন্থিতে হচ্ছে পরিণত হয়। দেন পায়ু পশ্চাৎ লেজ থাকে, মানুষেরও কিন্তু ভ্রূণ অবস্থায় পায়ু পশ্চাৎ লেজ থাকে। ঠিক আছে, মানে কি বলবো, শরীরের পিছন দিকে হচ্ছে লেজ থাকে। আর বাদ বাকি যে বৈশিষ্ট্যগুলো এখানে বলছে, পরিপাকতন্ত্র সম্পূর্ণ, মানে হচ্ছে মানুষের মুখছিদ্র আছে, পায়ুছিদ্র আছে, এটা তো কমন জিনিস। মানুষের রক্ত সংবহনতন্ত্র কি? বদ্ধ। দেন হচ্ছে মানুষের হৃৎপিণ্ড কি? অঙ্কীয় দিকে, বুকের দিকে থাকে যদি কোনো হৃৎপিণ্ড, তাহলে সেটাকে বলা হয় অঙ্কীয় হৃৎপিণ্ড। বুকের দিকটা হচ্ছে অঙ্কীয় দিক, আর পিঠের দিকটা হচ্ছে পৃষ্ঠীয় দিক। পার্শ্বপদ, এই যে মানুষের 2 হাত 2 পা আছে। আর খণ্ডকায়ন, মানুষের সিলম পর্যন্ত হচ্ছে খণ্ডকায়ন যায় না। কোথায় যায়? দেহপ্রাচীর, মস্তিষ্ক ও লেজে সীমাবদ্ধ থাকে। এগুলো হচ্ছে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। আমরা এরপরে ঢুকে যাব হচ্ছে কর্ডাটার সাব ডিভিশনে।
এবার আমরা দেখবো হচ্ছে কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস। এই কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাসটা অনেকের কাছে অনেক জটিল লাগে। এর একটাই কারণ তোমরা এই ছকটা না দেখে কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস বোঝা স্টার্ট করো। সো আমরা এতক্ষণ যে 8টা পর্ব পড়ছি, এই 8টা পর্বের কোনোটারই হচ্ছে শ্রেণীবিন্যাস আমাদের জানতে হয় না, বাট কর্ডাটা আমাদের জানতে হবে। এবার খেয়াল করো, তোমাদের যখন কেপিসি অফ জিএস পড়াইছিলাম তখন কি বলছিলাম, কিংডমের পরে হচ্ছে ফাইলাম, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস, বা জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, রাইট? তার মানে পর্বের সাথে সাথেই হচ্ছে কোন ধাপটা চলে আসছিল, শ্রেণী। এখন চিন্তা করো, এরকম যদি কোনো স্টেপ থাকে যে জগৎ, তারপরে পর্ব, তারপরে হচ্ছে শ্রেণী, তারপরে হচ্ছে বর্গ, বাদ বাকিগুলা থাকুক, গোত্র, গণ, প্রজাতি। এবার পর্বের নিচে যদি কোনো শ্রেণীবিন্যাসের ধাপ থাকে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো উপপর্ব। উপ মানে নিচে, তার মানে এই পর্বের নিচে একটা স্টেপ আছে, সেটা হচ্ছে উপপর্ব। এই উপপর্বের ইংরেজি হচ্ছে সাব ফাইলাম। উপ ইংরেজি সাব, পর্ব ইংরেজি ফাইলাম, পর্ব ইংরেজি হচ্ছে ফাইলাম। এবার শ্রেণীর উপরে যদি কোনো স্তর থাকে, খেয়াল করে দেখো, শ্রেণীর উপরে যে স্তরটা থাকবে এটা অবশ্যই কি পর্ব উপপর্বের নিচে হবে। সো শ্রেণীর উপরে যদি কোনো স্তর থাকে তাহলে সেটার নাম হবে অধিশ্রেণী। অধি মানে উপরে, অধি মানে উপরে, আর শ্রেণী মানে শ্রেণী। অথবা এই অধি ইংরেজি হচ্ছে সুপার, আর শ্রেণী ইংরেজি হচ্ছে ক্লাস। তাহলে পর্বের পরে উপপর্ব, উপপর্বের পরে অধিশ্রেণী, অধিশ্রেণীর পরে হচ্ছে শ্রেণী। আমাদের কর্ডাটা যেই পর্বটা আছে, এই কর্ডাটা পর্বটাকে এই 4টা স্টেপে শিখতে হবে। ওকে, আচ্ছা। অথবা ইংলিশে যদি আমি বলি, এটা হচ্ছে ফাইলাম, এই ফাইলামের নিচে সাব ফাইলাম, সাব ফাইলামের নিচে হচ্ছে সুপার ক্লাস, সুপার ক্লাসের নিচে হচ্ছে ক্লাস। সিম্পল। এইবার চলে আসো, আমরা একটু দেখি যে কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাসে পর্বটা হচ্ছে কর্ডাটা। এই কর্ডাটা পর্বের 3টা উপপর্ব আছে। কি কি? ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। এখন খেয়াল করে দেখো, ইউরো, এই ইউরো কথাটার মানে মনে রাখবা, ইউরো থেকে আমরা মনে রাখবো ইউরিন। ইউরিন মানে কি? মূত্র। মূত্র আমরা ত্যাগ করি কোন দিক দিয়ে বলো তো, মুখের দিক দিয়ে না লেজের দিক থেকে? আমরা লেজের দিক থেকে মূত্র ত্যাগ করি। এই জন্য ইউরো কর্ডাটা হচ্ছে শুধুমাত্র লেজে নটকট থাকে। কর্ডাটা হচ্ছে যাদের নটকট আছে, আর ইউরো মানে লেজ, তার মানে যাদের শুধু লেজের দিকে নটকট থাকে তাদেরকে বলা হয় ইউরো কর্ডাটা। এবার সেফালো, এই সেফালো কথাটার মানে হচ্ছে মাথা। ঠিক আছে, মাথা। তার মানে সেফালো কর্ডাটাতে কি থাকবে? শুধুমাত্র মাথায় নটকট থাকবে না, এদের হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত নটকট থাকবে। ঠিক আছে, এদের মাথা থেকে পা, ওই যে এখন অপূর্বদার মতো বলতে ইচ্ছা করতেছে যে বুঝছো, ঘোড়ার ডিম বুঝছো, মাথার সেফালো মানে মাথা, তার মানে শুধু মাথায় নটকট থাকবে না, মাথা থেকে পা পর্যন্ত নটকট থাকবে। ঠিক আছে, আচ্ছা। আর ভার্টিব্রাটাতে হচ্ছে নটকটটা মেরুদণ্ডতে রিপ্লেস হয়ে যাবে। ওকে, আচ্ছা। এখন নটকট আর মেরুদণ্ডের পার্থক্য এটা আমরা অলরেডি জেনে আসছি, সুতরাং এখানে আর না বলি সেটা। এবার দেখো, এই ইউরোকর্ডাটা যে উপপর্ব, এটার কোনো অধিশ্রেণী নেই। সেফালোকর্ডাটার আর কোনো সাব ডিভিশনই তোমাকে জানতে হবে না। ভার্টিব্রাটার তোমাকে পরবর্তী ধাপটা জানতে হবে, সেটা হচ্ছে অধিশ্রেণী। ভার্টিব্রাটার অধিশ্রেণী হচ্ছে 2টা, একটা সাইক্লোস্টোমাটা, একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তাহলে ভার্টিব্রাটা কারা? যাদের মেরুদণ্ড আছে বা ভার্টিব্রা আছে। এখন যাদের মেরুদণ্ড আছে এদের মধ্যে যাদের মুখটা গোলাকার তাদেরকে বলা হয় সাইক্লোস্টোমাটা। কেমনে? দেখো, সাইক্লো কথাটার থেকে মনে রাখা যায় যে সাইকেল, রাইট? এখন সাইকেলের চাকা কিরকম হয়? বৃত্তাকার। আর স্টোমাটা মানে হচ্ছে মুখ, তার মানে যে সকল প্রাণীর মুখ গোলাকার তারা হচ্ছে সাইক্লোস্টোমাটা। আর ন্যাথো, এই ন্যাথো কথাটার মানে হচ্ছে চোয়াল। চোয়াল অনেকে বুঝো না, মারি তো বুঝো, তাই না? খাঁটি বাংলা হচ্ছে মারি, আর শুদ্ধ বাংলা হচ্ছে চোয়াল। তাহলে এই যে চোয়ালের হাড়টা যাদের আছে মুখের মধ্যে তাদেরকে বলা হয় ন্যাথোস্টোমাটা। ওকে, এখন মজার ব্যাপার, এই সাইক্লোস্টোমাটার আরেকটা নাম হচ্ছে ন্যাথোস্টোমাটা। তার মানে এই ন্যাথোস্টোমাটার আগে যদি একটা এ লাগায় দাও তাহলে এটা সাইক্লোস্টোমাটার আরেকটা নাম হয়ে যায়। কেন সাইক্লোস্টোমাটার আরেকটা নাম ন্যাথোস্টোমাটা? মানে না, আর ন্যাথোস্টোমাটা মানে কি? চোয়াল আছে, তার মানে ন্যাথোস্টোমাটা লাগাই দিলে কি হয়? চোয়াল নাই। তাহলে সাইক্লোস্টোমাটার আরেকটা নাম হচ্ছে ন্যাথোস্টোমাটা। এবার খেয়াল করে দেখো, ওদের চোয়াল না থাকলে আমরা কেন ওদেরকে গোল বলতেছি? গোল মুখ কেন বলতেছি? আমরা তো চারকোনা মুখ বলতে পারতাম। তোমার যদি এই মাড়িটা আমি ভেঙে ফালাই দিই তাহলে তোমার মুখটা কি হয়ে যাবে? এরকম ঝুলে যাবে না? ঝুলে গেলে কি হবে? এটা গোল হয়ে যাবে না? সো ওদের যেহেতু মারি না, এই জন্য ওদের মুখটা কি অবস্থা থাকে? গোল অবস্থা থাকে। ঠিক আছে, আচ্ছা। এইবার খেয়াল করে দেখো, এই সাইক্লোস্টোমাটার আবার হচ্ছে শ্রেণী আছে। সাইক্লোস্টোমাটা অধিশ্রেণীর 2টা শ্রেণী আছে। কি কি?
একটা হচ্ছে মিক্সিনি, একটা হচ্ছে পেট্রোমাইজন টিডা। ঠিক আছে, এখন কিভাবে মনে রাখবা, তুমি পিএমএ সাইকেল চালাও, পিএমএ সাইকেল চালাও, পিএম মানে কি রাতের বেলা, তুমি রাতের বেলা সাইকেল চালাও, তাহলে সাইকেল দিয়ে সাইকেল, এম দিয়ে হচ্ছে মিক্সিনি, পি দিয়ে হচ্ছে পেট্রোমাইজন টিডা। ঠিক আছে, ওকে। এইবার ন্যাথোস্টোমাটার আন্ডারে হচ্ছে 7টা শ্রেণী আছে, এইটা তোমরা সামনে গিয়ে জানবা কিভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে কষ্টেই আরাম, এভাবে মনে রাখা যায়, কষ্টেই আরাম, বোঝা গেছে? আচ্ছা, এইবার দেখো হচ্ছে আমাদের ইউরোকর্ডাটার 3টা শ্রেণী আছে, ইউরোকর্ডাটা উপপর্বের 3টা শ্রেণী আছে, অ্যাসিডিয়া, থ্যালিয়াসিয়া বা অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই ছকটা বুঝতে পারছি, এই ছকটা বুঝতে পারলে কিন্তু আমাদের অলরেডি অনেক পড়া হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের ফিউচারে মানে পরের পার্টগুলোতে আমাদের জাস্ট হচ্ছে ইউরোকর্ডাটা আর এইটার বৈশিষ্ট্য, মানে এই পার্টের বৈশিষ্ট্য, এই সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য, তার সাথে হচ্ছে ভার্টিব্রাটার মধ্যে আমাদেরকে এই যে এই ন্যাথোস্টোমাটার আন্ডারে যে সকল প্রাণী আছে এদের বৈশিষ্ট্য এগুলো জানতে হবে। মিক্সিনি, পেট্রোমাইজন টিডা এগুলো এত এটা ইম্পর্টেন্ট না, সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটার আলাদা কোনো বৈশিষ্ট্য তোমাদের আসবে না। জাস্ট আমরা আপাতত এই চ্যাপ্টারের একটা ওভারভিউ, মানে এই পার্টটার একটা ওভারভিউ বুঝতে পারছি। আমরা এখন ইউরোকর্ডাটা যে উপপর্ব আছে, এই ইউরোকর্ডাটা উপপর্বের হচ্ছে শ্রেণীবিন্যাসটা দেখব। সো ইউরোকর্ডাটা উপপর্বের হচ্ছে কোনো অধিশ্রেণী নেই, সরাসরি শ্রেণীতে চলে গেছে। কি কি আছে? অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া। এবার ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে খেয়াল করো। ঠিক আছে, এটা সিকিউতে আসে, এমসিকিউতে আসে। তো ইউরোকর্ডাটা যেহেতু নামের মধ্যে ইউ আছে, তাহলে এটা দেখতেও ইউ এর মতো, এবং ইউ এর মতো মানে কি, এটা একটা টিউবের মতো না দেখতে? ইউটা দেখতে একটা টিউবের মতো না? ইউটাকে জাস্ট একটু লম্বা করে আঁকলে এটার কি টিউব মনে হয় না? সো যেহেতু এটা দেখতে টিউবের মতো, এই জন্য এটার চারদিকের যে আবরণটা, সেই চারদিকের আবরণটার নাম হচ্ছে টিউনিক বা টেস্ট আবরণ। ঠিক আছে, ওকে। এই টিউনিক বা টেস্ট আবরণ থাকে বলে এই ইউরোকর্ডাটার আরেকটা নাম হচ্ছে টিউনিকেটা। তাহলে যদি বলা হয় টিউনিকেটা কোনটা, সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। ওকে, আচ্ছা। এবার খেয়াল করে দেখো মজার ব্যাপার, ইউরোকর্ডাটার এখানে দেখতেছো 2টা নল আছে, রাইট? 2টা নলের একটা দিয়ে পানি ঢোকে, একটা দিয়ে পানি বের হয়ে যায়। কি হয়? পানি ঢুকলে কি লাভ, পানি বের হয়ে গেলে কি লাভ? এই যে পানিটা ঢোকে, এই পানিটা বের হয়ে যাওয়ার সময় সে কি করে, পানিটার থেকে ছেঁকে পানির যে খাবার টাবার আছে না, এগুলো সে ভেতরে রেখে দেয়। তার মানে পানিটা ঢোকে কোনো বাধা টাধা পায় না, বাট পানিটা বের হয়ে যাওয়ার সময় কি হয়, এখানে একটা ছাঁকনির মধ্যে বাধা পেয়ে এখানে হচ্ছে খাবারগুলো জমা হয়, পরে সে এটা খেয়ে ফেলে। এই জন্য যেহেতু সে ছেঁকে খাবার খায়, এই জন্য এই ইউরোকর্ডাটার আরেকটা নাম হচ্ছে সাসপেনশন ফিডার। সাসপেনশন ফিডার, সাসপেনশন মানে তলানি পড়া, সে কি করতেছে, ছেঁকে ছেঁকে তলানিগুলো খাচ্ছে না, এই জন্য ওর এক নাম হচ্ছে সাসপেনশন ফিডার। এবার দেখো ইউরোকর্ডাটা যখন আঁকবা বা ইউরোকর্ডাটার ছবিটা দেখতেছো, পরিফেরার মতো ওরাও কিন্তু একটা পাথরের গায়ে লাগাই দেওয়া হয়েছে, এবং ও হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী, যেহেতু ওরা নিয়ে আমরা গবেষণা করতেছি, রাইট? পূর্ণাঙ্গ প্রাণী পাথরের গায়ে লেগে আছে, তাহলে পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল, তাহলে প্রাণী হইতে হইলে সচল হইতে হবে, তাহলে নিশ্চয়ই ও লার্ভাদশায় সচল ছিল। হ্যাঁ, ও লার্ভাদশায় সচল, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল। এই যে রূপান্তরটা হইল, সে জীবনের ছোট সময় সচল ছিল, বড় হয়ে নিশ্চল হয়ে গেছে, এটা কি উন্নতি না অবনতি? অবনতি। অবনতিকে বলা হয় হচ্ছে উল্টা জিনিস, উন্নতির উল্টা জিনিস, রাইট? নর্মালি কি হয়, ছোটবেলার থেকে বড়বেলায় প্রাণী হচ্ছে উন্নতির দিকে যায়, কিন্তু ছোটবেলা থেকে বড়বেলায় যদি অবনতির দিকে যায়, এটা কি নর্মাল গ্রোথের উল্টা। তাহলে উল্টা বাংলা হচ্ছে প্রতীপ, আর রূপান্তর হচ্ছে পরিবর্তন। তাহলে এই প্রাণীটা হওয়ার কথা ছিল অনুন্নত থেকে উন্নত, ছোটবেলা থেকে বড়বেলায়, বাট এটা হয়ে গেছে ছোটবেলা থেকে বড়বেলায় অনুন্নত। এই জন্য ওর মধ্যে যে রূপান্তরটা হইলো ছোটবেলা থেকে বড়বেলায়, এটা বলা হয় প্রতীপ রূপান্তর বা উল্টা রূপান্তর। এই প্রতীপের ইংরেজি হচ্ছে রেট্রোগ্রেসিভ। দেখো প্রোগ্রেসিভ মানে কি উন্নতি, আর রেট্রোগ্রেসিভ মানে হচ্ছে অবনতি। ঠিক আছে, আচ্ছা, প্রোগ্রেসিভের উল্টা। এবার দেখো এই প্রাণীটার মধ্যে যেই স্নায়ুতন্ত্রটা আছে, ওর কি অনেক বড় স্নায়ুতন্ত্র থাকা লাগবে? ওর কিন্তু অনেক বড় স্নায়ুতন্ত্র থাকা লাগবে না, কারণ ও একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে বসে আছে, ওর সব দিকে স্নায়ুতন্ত্র থাকা লাগে না, এই জন্য ওর স্নায়ুতন্ত্রটা অনেক ছোট, এটাকে বলা হয় গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন কি, যদি অনেকগুলো স্নায়ুকোষ একসাথে মিলে একটা পিণ্ড গঠন করে, তখন সেটাকে বলা হয় গ্যাংলিয়ন। ওর মধ্যে কি থাকে? গ্যাংলিয়ন থাকে। এবার ওর মধ্যে একটা কথা বলছে, ওর মধ্যে রিভার্স পেরিস্টালসিস দেখা দেয়। দেখো পেরিস্টালসিস কথাটার মানে হচ্ছে একদিকে চলন। আমাদের মুখ থেকে সব সময় পায়খানার রাস্তা দিকে খাবার যায়, এটা হচ্ছে একদিকে চলন, কখনো উল্টা দিকে ঘটনা ঘটে না। ঠিক আছে, রিভার্স পেরিস্টালসিস মানে হচ্ছে
একবার মুখ থেকে পায়খানা রাস্তায় যাবে, আবার পায়খানা রাস্তা থেকে মুখে আসবে, ঠিক আছে। ওর হৃৎপিণ্ডটা হচ্ছে এই রিভার্স পেরিস্টালসিস যুক্ত। কিরকম? ওর যে হৃৎপিণ্ডটা এটা হচ্ছে এরকম গোল, ঠিক আছে। এই হৃৎপিণ্ডটা কি করে, একসময় সংকুচিত হয়, সংকুচিত হয়ে কি করে পানিটা বের করে দেয়, বা ওর ভিতরে যে ফ্লুইডটা আছে এটা বের করে দেয়। এরপরে এই হৃৎপিণ্ডটা আবার প্রসারিত হয়, প্রসারিত হলে কি হবে, এই যে পানিগুলো বের হয়ে গেছে এগুলো আবার ভিতরে ঢুকে যাবে না। এভাবেই হচ্ছে ওর হৃৎপিণ্ড একবার পানি বের করে, একবার হৃৎপিণ্ডের ভিতরে পানি ঢুকায় ফেলে একই ছিদ্র দিয়ে। এই জন্য এটাকে বলা হচ্ছে রিভার্স পেরিস্টালসিস, অর্থাৎ একবার একদিকে যায় আরেকবার তার উল্টা দিকে যায়। বোঝা গেছে? তাহলে এই ইউরোকার্ডাটার মধ্যে যে বেসিক বৈশিষ্ট্যগুলো আছে এগুলোর অনেকগুলো কিন্তু আমরা শিখে ফেললাম, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, এই যে এইখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তোমরা অনেকগুলোই শিখে ফেলছো। একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে ওদের যে লার্ভাটা, এই লার্ভাটাকে কি বলা হয়? তোমরা ব্যাঙাচি দেখছো না? ব্যাঙাচির ইংরেজি হচ্ছে ট্যাডপোল। এই ইউরোকার্ডাটার লার্ভাও দেখতে ব্যাঙাচির মতো, এই কারণে ওদের লার্ভাটাকেও কি বলা হয়? ওদের লার্ভাটাকে বলা হয় কি? ট্যাডপোল লার্ভা দশা। ওকে, আচ্ছা। আর এরা যখন পরিণত হয়, ইউরোকর্ডাটা যখন পরিণত পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যায়, তখন দেখো সে কি একটা পাথরের গায়ে লেগে আছে না? সে একটা পাথরের গায়ে লেগে আছে। সো ওর কি আর নটকটের দরকার আছে কোনো? নটকট কখন লাগে? আমাদের পুরো বডিটাকে একটা স্টেবিলিটি দেওয়ার জন্য। বাট ও তো অলরেডি পাথরের গায়ে লেগে স্টেবল হয়েই আছে, ওর কি পূর্ণাঙ্গ অবস্থায় নটকটের দরকার আছে? নাই। এই জন্য ওর পূর্ণাঙ্গ অবস্থায় নটকট থাকে না, ওর শুধু লার্ভা দশায় নটকট থাকে, ঠিক আছে। তাহলে আমরা ইউরোকর্ডাটা বুঝে ফেললাম। এইবার ইউরোকর্ডাটার আন্ডারে 3টা শ্রেণী আছে, কি কি? অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া। প্রত্যেকটার বৈশিষ্ট্য তোমাদের জানা লাগবে। দেখো এই 3টা ছবি তোমাদের জাস্ট মনে রাখা লাগবে। একটা হচ্ছে এরকম স্ফীতকায় একটা প্রাণী, একটা হচ্ছে এরকম পিপা বা ড্রামের মতো, যে ড্রাম আছে না, ড্রামের মতো প্রাণী, আরেকটা হচ্ছে ব্যাঙাচির মতো প্রাণী। এবার খেয়াল করো, এই প্রাণীটা দেখেই বুঝতে পারতেছো যে এইটা স্ফীতকায় একটা প্রাণী এবং ওর মধ্যে 2টা নল আছে। এই যে এই নলগুলোকে বলা হয় সাইফন। কি বলা হয়? সাইফন। সাইফন হচ্ছে চোষক, আমরা বলি সাইফনকে বলি চোষক। সো এই যে এখানেও 2টা সাইফন আছে, দেখছো? 2টা সাইফন আছে। এবং এরা কি করে, এরা হচ্ছে এই সাইফনগুলো দিয়ে পানি হচ্ছে অনেক জোরে ছুঁড়ে মারে। সো এদেরকে দেখতে ফোয়ারার মতো মনে হয়। তোমরা ফোয়ারা আর ঝর্ণা এই দুটার মধ্যে ডিফারেন্স বুঝো? ঝর্ণা হচ্ছে উপর থেকে পানি পড়ে যেটা, সেটা। আর ফোয়ারা হচ্ছে নিচ থেকে যখন পানি উঠে এরকম করে সুন্দর করে পড়ে, তখন সেটাকে বলা হয় ফোয়ারা। যেমন সার্ক ফোয়ারা। রাস্তার মাঝখানে যেই পানি ছুঁড়ে মারে না, রাস্তার মাঝখানে ওই যে 4 রাস্তার মোড়ে যে পানির উৎসগুলো থাকে, এগুলো হচ্ছে ফোয়ারা। সো এটার মধ্যে 2টা সাইফন, এবং 2টা সাইফন কোন দিকে? একই দিকে। সাইফন মানে জাস্ট নল, যেটা দিয়ে ওরা পানি ছুঁড়ে মারে বা পানি গ্রহণ করে। এরপর দেখো, যদি কর্ডাটা পর্বের প্রাণী হইতে হয় তাহলে অবশ্যই কি থাকা লাগে? গলবিলীয় ফুলকা ছিদ্র থাকা লাগে। এই যে দেখো, ওর অসংখ্য গলবিলীয় ফুলকা ছিদ্র আছে, ঠিক আছে। আবার ওর ক্ষেত্রে খেয়াল করো, ওরও সাইফন 2টা, কিন্তু ওর 2টা সাইফন 2 দিকে। আবার ওর গলবিলীয় ফুলকা ছিদ্র 2টা, ঠিক আছে, অথবা অসংখ্য। অসংখ্যটা আমি এখানে দেখাইলাম না, বইয়ে লেখা আছে গলবিলীয় ফুলকা ছিদ্র 2টা বা অসংখ্য। এরপর দেখো, এটার আর কোনো তেমন বৈশিষ্ট্য নাই। এইবার ওর মধ্যে দেখো কোনো বৃত্তাকার পেশি টেশি কিচ্ছু নাই, কিন্তু ওর মধ্যে দেখো বৃত্তাকার পেশি আছে, ঠিক আছে। ওর বৃত্তাকার পেশি আছে। এবার ওর মধ্যেও লেজ নেই, ওর মধ্যেও লেজ নেই, বা ওর মধ্যে কি আছে? লেজ আছে, ঠিক আছে। আর এটা দেখতে কিসের মতো? পিপা বা ড্রামের মতো। এবার এই জিনিসটা, এই ব্যাঙাচির মতো যেটা, এটা হচ্ছে লার্ভাসিয়া, এবং এটা কি করতে পারে? চলাফেরা করতে পারে। এবং এর গলবিলীয় ফুলকা ছিদ্র কয়টা? 2টা। তাহলে জাস্ট তুমি যদি এই ছবিটা খেয়াল রাখো, এই 3টা ছবি মনে রাখো, এবং তুমি পরীক্ষার খাতায় সিকিউতেও এই 3টা ছবি আঁকতে পারবা, 3টা ছবি একই হচ্ছে, পার্থক্য করতে পারবা। সো তোমাদের ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো, বেসিক বৈশিষ্ট্য যদি জানা থাকে, তাইলে যে জিনিসটা তোমরা করতে পারবা, যদি অ্যাসিডিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়ার মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য তুমি ভুলে যাও, তাহলে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য হয় না এটার মধ্যে লাগাই দিতে পারবা, কারণ এইটারই তো সাব ডিভিশন এগুলা, রাইট? আচ্ছা। আর যেহেতু এই যে এই প্রাণীগুলো এই নলগুলো দিয়ে উপরের দিকে ফোয়ারার মতো পানি ছুঁড়ে মারে সাগরের নিচে, কারণ এটা তো সাগরের নিচে থাকে, এই জন্য এদের আরেকটা নাম হচ্ছে সাগর ফোয়ারা বা সি স্কোয়ার্ট। স্কোয়ার্ট, ঠিক আছে। স্কোয়ার্ট মানে হচ্ছে প্রচন্ড জোরে উপরের দিকে পানি ছুঁড়ে মারা, ঠিক আছে। ওকে, সো আমাদের এই ইউরোকর্ডাটার উপপর্বের, ইউরোকর্ডাটা উপপর্ব নিয়ে হচ্ছে আমাদের পড়াশোনা হয়ে গেছে। এবার আমরা দেখব হচ্ছে সেফালোকর্ডাটা। চলো সেফালোকর্ডাটা নিয়ে জানি। এই সেফালোকর্ডাটার আরেকটা নাম হচ্ছে অ্যামফিঅক্সাস প্রাণী। অ্যামফি মানে উভয়, আর অক্স, এই যে অক্স কথাটাতে মনে রাখবা, অক্স হচ্ছে ষাঁড়ের ইংরেজি। তো ষাঁড়ের মধ্যে কি থাকে? শিং থাকে, এবং শিং কি হয়? সরু হয়, ধারালো হয়। এই অক্সাস মানে হচ্ছে সরু, তাহলে অ্যামফি মানে উভয়, অক্সাস মানে সরু, তাহলে অ্যামফিঅক্সাস মানে হচ্ছে এটার 2 প্রান্তটা সরু,
ঠিক আছে, দেখো এই যে মাঝখানটা মোটা, দুই প্রান্তটা কিন্তু সরু হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাম্ফিঅক্সাস প্রাণী। সো এটা আগের নাম ছিল, পরবর্তীতে এটার নাম হয়ে গেছে সেফালোকর্ডাটা। তাহলে দেখো এই যে মাথা থেকে লেজ পর্যন্ত কি আছে, নটোকর্ড আছে। এটা কিন্তু মাথা, এটা হচ্ছে লেজ। এরপরে খেয়াল করে দেখো এই প্রাণীটার লেজটা দেখতে একটা বল্লমের মতো বা বর্ষার মতো, এই যে এরকম বর্ষার মতো। এই জন্য এই প্রাণীটার আরেক নাম হচ্ছে ভল্লাকার বা বল্লমাকার প্রাণী। ভল্লাকার বা বল্লমাকার প্রাণী, এই যে ভল্লাকার বা বল্লমাকার প্রাণী। এইবার এই প্রাণীটার মুখের দিকটা দেখো, এই যে এটা হচ্ছে ওর মুখ। ওর মুখের দিকটা হচ্ছে এইরকম ছোট ছোট দেখো অসংখ্য সুতার মতো জিনিস দিয়ে আবৃত। এই জন্য এই জিনিসটাকে, সবগুলো জিনিসকে একসাথে বলা হয় ওরাল হুড। হুড মানে ঢাকনা। এই জিনিসটা হচ্ছে ওরাল হুড বা মুখের ঢাকনা। আর এই সরু সুতার মতো প্রত্যেকটা অংশকে বলা হয় সিরি। ঠিক আছে, আচ্ছা এইবার ও যেহেতু একটা কর্ডাটা পর্বের প্রাণী, ওর মধ্যে অবশ্যই কি থাকবে, গলবিলীয় ফুলকা ছিদ্র। এই দেখো ওর মধ্যে অসংখ্য গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, এবং গলবিলীয় ফুলকা ছিদ্রগুলো একটা প্রকোষ্ঠে উন্মুক্ত হয়, মানে একটা গর্তে তারা গিয়ে ওপেন হয়। এই গর্তটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম কথাটার মানে হচ্ছে প্রকোষ্ঠ বা ফাঁকা জায়গা। ঠিক আছে, আচ্ছা এইবার ওর মধ্যে কি থাকে, মায়োটোম নামক পেশি থাকে। কি পেশি, মায়োটোম। দেখো মায়োনিম তন্তু, মায়োনিম, মায়ো মানে পেশি, নিম থাকে হচ্ছে দন্তন্য হচ্ছে নিডারিয়া, এই কারণে নিডারিয়ায় থাকে মায়োনিম তন্তু। আর মায়োটোম পেশি থাকে হচ্ছে এই সেফালোকর্ডাটাতে। ঠিক আছে, কর্ডাটা টোম, তাহলে মায়োটোম নামক পেশি থাকে সেফালোকর্ডাটাতে। এখন অনেকেই হচ্ছে এই মায়োটোম পেশির দিকটা প্যাঁচ লাগায় ফেলো। খেয়াল রাখবো এটা ওর মুখের দিক না, এটা ওর লেজের দিক। তোমরা যদি একটা মাছ আঁকতে দেয় তাহলে কেমনে আঁকবা, প্রথমে এরকম করে আঁকবা মুখটা মাছের, তারপর এরকম সুন্দর করে এঁকে ফেলো না। তাহলে মাছের মুখটা কোন দিকে থাকে, গ্রেটার দ্যানের দিকে, সুতরাং এই মাছের মুখের দিকেই হচ্ছে মায়োটোম পেশিটা আছে। আশা করি বুঝতে পারছো। এবার খেয়াল করে দেখো এই প্রাণীটার বডির ভেতরে সবকিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তার মানে অফকোর্স এই প্রাণীটা দেখতে কিরকম, স্বচ্ছ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এই সেফালোকর্ডাটা পর্বের এই প্রাণীটা দেখতে স্বচ্ছ। এবং এটার উদাহরণ হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম। এই যে দেখো উদাহরণটার আমি নাম বলে দেই, এই যে ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম। এটা কিন্তু পরীক্ষায় আসবে যে নিচের কোনটি সেফালোকর্ডাটার উদাহরণ, তখন অপশনে থাকবে ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম। এবং পৃথিবীতে এখন পর্যন্ত 33 প্রজাতির হচ্ছে সেফালোকর্ডাট শনাক্তকরণ করা হয়েছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের চলে আসবে ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা জিনিসটা আসলে কি সেটা খুব মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, ভার্টিব্রাটা জিনিসটা আসলে কি, ভার্টিব্রাটা কথাটা আসছে হচ্ছে ভার্টিব্রা থেকে, ভার্টিব্রা। দেখো আমাদের যখন আমরা মুরগির মাংস খাই তখন মুরগির গলা কেউ খাইছো, মুরগির গলার ভিতরে এরকম একটা সাদা অংশ থাকে না, এই সাদা অংশটা হচ্ছে অ্যাকচুয়ালি মুরগির স্নায়ুরজ্জু। সো যারা হচ্ছে নিম্ন শ্রেণীর কর্ডাটা আছে, মানে যারা হচ্ছে একদম লো লেভেলের কর্ডাটা, এই যে এতক্ষণ আমরা বললাম ইউরো কর্ডাটা, সেফালোকর্ডাটা, এদের কি হয়, এই যে স্নায়ুরজ্জু বা নার্ভ, স্নায়ু বা নার্ভ, এটা তো অনেক ডেলিকেট, এটা তো অনেক নরম। সো এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কি থাকে, এইখানে একটা নটোকর্ড থাকে। নটোকর্ড কি, রাবারের মতো একটা দণ্ড, শক্ত রাবারের মতো একটা দণ্ড। বাট যারা হচ্ছে উন্নত টাইপের কর্ডাটা আছে, যেমন ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটার পরে কি আসে, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটার ক্ষেত্রে কি হয়, ধরো এটা হচ্ছে সেই স্নায়ুরজ্জু বা এটা হচ্ছে স্নায়ু। এই স্নায়ুগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য এই স্নায়ুগুলোর চারদিকে এরকম কি থাকে, কশেরুকা থাকে। ঠিক আছে, এই যে এরকম ছোট ছোট হাড় থাকে, মেরুদণ্ডের হাড় যেগুলোকে আমরা বলি, এই যে এই হাড়গুলো কি করে, এই স্নায়ু তন্তুটাকে চারদিক থেকে ঘিরে রাখে। এই হাড়গুলোকে আমরা বলি মেরুদণ্ডের হাড়, অথবা এগুলোকে আমরা বলি কশেরুকা, একই কথা, অথবা এগুলোকে ইংরেজিতে আমরা বলি ভার্টিব্রা। ঠিক আছে, ভার্টিব্রা। আর এই যে এই সবগুলো কশেরুকা বা সবগুলো মেরুদণ্ডের হাড় বা সবগুলো ভার্টিব্রা একসাথে মিলে তৈরি করে হচ্ছে মেরুদণ্ড। বোঝা গেছে? তাইলে যাদের হচ্ছে এই নটোকর্ডটা ভার্টিব্রাতে পরিণত হয়ে গেছে বা মেরুদণ্ডের হাড়ে পরিণত হয়ে গেছে, তাদেরকে আমরা বলি ভার্টিব্রাটা। ঠিক আছে, তাহলে ইউরোকর্ডাটার সেফালোকর্ডাটার চেয়ে ভার্টিব্রাটা কি উন্নত না? তাহলে দেখো কর্ডাটা পর্বের তিনটা ভাগ, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এর মধ্যে ভার্টিব্রাটা কি আছে, মেরুদণ্ড আছে, রাইট? আর ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটায় মেরুদণ্ডের মতো শক্ত হাড় নাই, ওর মধ্যে শুধু নটোকর্ডের মতো একটা শক্ত রাবারের দণ্ড আছে। এই জন্য ওদের নাম হচ্ছে প্রোটোকর্ডাটা। প্রোটোকর্ডাটা, প্রোটোকর্ডাটা মানে হচ্ছে আদি কর্ডাটা, প্রোটো মানে আদি। ঠিক আছে, তোমরা সামনে গিয়ে দেখবা প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া। প্রোটো মানে হচ্ছে আদি,
বোঝা গেছে? তাহলে হোপফুলি তোমাদের আমি ভার্টিব্রাটা আর ইউরোকার্টা সেফালোকার্টার মধ্যে ডিফারেন্সটা বুঝাতে পারছি। এবার এই ভার্টিব্রাটার যে বৈশিষ্ট্য, এগুলো খুবই সিম্পল বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে তোমার নিজের যা বৈশিষ্ট্য ভার্টিব্রাটার তাই বৈশিষ্ট্য, সুতরাং এগুলো আমি আলাদা করে আর পড়াচ্ছি না, ঠিক আছে? এবার তোমাদেরকে এই ভার্টিব্রাটার মধ্যে বলা হয়েছে যে দুইটা ভাগ আছে, একটা কি সেফালোকার্টাটা আর একটা হচ্ছে একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। এবার সাইক্লোস্টোমাটার থেকে তোমাদের খুব বেশি কিছু পড়া লাগবে না, সাইক্লোস্টোমাটা থেকে জাস্ট এই পার্টটা রিডিং দিয়ে যাবা, ঠিক আছে? মিক্সিনি আর পেট্রোমাইজনটিডা এই জিনিসটা রিডিং দিয়ে যাবে। আমি আরো সহজ করে দিই, পেট্রোমাইজনটিডা, পেট্রো মানে হচ্ছে পাথর, এরা হচ্ছে পাথর চুষে খায়, এই জন্য এদের নাম হচ্ছে পেট্রোমাইজনটিডা। আর এদের নাম হচ্ছে মিক্সিনি কেন, মানে এটা হচ্ছে সাইক্লোস্টোমাটার সাব ডিভিশন বলতেছে আর কি। এই সাইক্লোস্টোমাটাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমাদেরকে আমি ছক পড়ানোর সময় বলছি, এই জন্য এটা আমি জাস্ট এক লাইনে বলে যাইতেছি যে এই সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসে দুইটা ভাগ, একটা মিক্সিনি একটা পেট্রোমাইজনটিডা। মিক্সা মানে হচ্ছে পিচ্ছিল আর পেট্রো মানে হচ্ছে পাথর। সো মিক্সিনি বলা হয়েছে কারণ এই মাছগুলো হচ্ছে অনেক পিচ্ছিল, আর পেট্রোমাইজনটিটা বলা হচ্ছে কারণ এই মাছগুলো কি করে, এই মাছগুলো হচ্ছে পাথর চুষে খায়, এই জন্য। আর পেট্রোমাইজনটিটা বলা হয়েছে কারণ এই মাছগুলো হচ্ছে কারণ পেট্রো মানে পাথর, আর এই মাছগুলো হচ্ছে পাথর চুষে খায় বা পাথরকে চুষে ধরে রাখে, এই জন্য এদেরকে বলা হয়েছে পেট্রোমাইজনটিডা, ঠিক আছে? অথবা এরা হচ্ছে পাথরের মতো, পাথর যেরকম একটা মাছ যেমন পাথরের মধ্যে চুষে আটকায় থাকে, সেরকম এরা চুষে হচ্ছে অন্য মাছের দেহে আটকায় থাকে, এই জন্য এদের নাম বলা হয়েছে, এদের বলা হয়েছে পেট্রোমাইজনটিডা। এরপরে হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ন্যাথোস্টোমাটা সাব ক্লাস, সুপার ক্লাসের সাব ডিভিশন। এই ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের সাব ডিভিশনটা তোমরা এখন দেখবা। ভার্টিব্রাটা উপপর্বের যে সুপার ক্লাস আছে বা অধিশ্রেণী আছে ন্যাথোস্টোমাটা, এই ন্যাথোস্টোমাটার আন্ডারের 7টা শ্রেণী হচ্ছে দেখব। সো এই 7টা শ্রেণীর নাম মনে রাখতে আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য এইটা ওই কষ্ট দিয়ে মনে রাখতে পারবা। সেটা কি, কষ্টের পর আরাম হয়, তাই না? কষ্টের পর আরাম। তো সি দিয়ে দেখো কন্ড্রিকথিস, ও দিয়ে অস্টিকথিস। এখন বলবো অস্টিকথিস কি, সেটা আমি বলতেছি। এস দিয়ে হচ্ছে সার্কোপটেরিজি, এ দিয়ে অ্যামফিবিয়া, আর দিয়ে রেপটিলিয়া, এ দিয়ে হচ্ছে এভস এবং এম দিয়ে হচ্ছে ম্যামেলিয়া। যারা এটা বুঝতেছো না তারা হচ্ছে বইটা একটু খোলো, একবার রিডিং দাও, তাহলে বুঝতে পারবা যে আমি এখানে কি বলছি, ঠিক আছে? এবার খেয়াল করে দেখো, এই কন্ড্রিকথিস, অস্টিকথিস এবং সার্কোপটেরিজি এই তিনটার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে হচ্ছে একসাথে মনে রাখতে হয়, এবং তোমাদের পরীক্ষায় সিকিউতেও আসে, বাট এটা যেহেতু এমসিকিউর ক্লাস তাও হচ্ছে আমি সিকিউর মতো করে এটা পড়াবো, কারণ এটা ওইভাবেই পড়তে হয়, ঠিক আছে? তিনটার বৈশিষ্ট্য একসাথে। তাহলে চলে আসো, দেখো হচ্ছে কন্ড্রিকথিস, অস্টিকথিস আর সার্কোপটেরিজি। সো ইকথিস, এই ইকথিস কথাটার মানে হচ্ছে পিঠের হাড়, ঠিক আছে? কন্ড্র, কন্ড্র দিয়ে মনে রাখবা, কতে কন্ড্র, কতে কচকচে। সো কচকচে হাড় এটা কোথায় পাওয়া যায় বলো তো? মুরগি যখন আমরা খাই তখন মুরগির হাড়ের একদম প্রান্তে একটা সাদা সাদা অংশ পাওয়া যায় না, যেটা যে হাড়টুকু আমরা কচকচ করে খেয়ে ফেলি, ওইটা কি অ্যাকচুয়ালি? ওটা হচ্ছে তরুণাস্থি। সো এদের পিঠের হাড়টা হচ্ছে তরুণাস্থি নির্মিত। অস্টিকথিস, অস্টি মানে হচ্ছে হাড়, সত্যিকার অর্থে আমরা যে হাড়টাকে বোঝাই সেটার নাম হচ্ছে অস্টি। সো এই অস্টিকথিস মানে হচ্ছে পিঠের হাড়টা কি, পিঠের হাড়টা হচ্ছে হাড় দিয়ে তৈরি, ঠিক আছে? তরুণাস্থি না, অস্থি দিয়ে তৈরি। সো এই জন্য এটার নাম হচ্ছে অস্টিকথিস। এইবার এই অস্টিকথিসের আরেকটা নাম হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, এটা তোমাদের বইয়ে দেয়া আছে। এখন অ্যাক্টিন কথাটার মানে হচ্ছে রশ্মি বা রে। দেখবা রুই মাছ অথবা এই টাইপের মাছ, এই যে অ্যাক্টিনোপটেরিজির উদাহরণ হচ্ছে রুই মাছ। রুই মাছের আমরা যেই পাখনা বলি বা কাখনা বলি অনেকে, এই পাখনার মধ্যে এরকম কিছু রশ্মির মতো জিনিস থাকে বা লাইন টানা থাকে, এগুলোকে বলা হয় রশ্মি। আর টেরিজি মানে পাখনা, তার মানে এই মাছগুলোর পাখনায় কি আছে, রশ্মি আছে, এই কারণে এদের আরেক নাম হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। এরপরে আছে হচ্ছে সার্কোপটেরিজি। দেখো সার্কো কথাটার মানে হচ্ছে, দেখো কোপ, কোপ দিয়ে মনে রাখো আমরা কি কোপাই বলতো? মাংস কোপাই, রাইট? সো এই সার্কোপটেরিজি, টেরিজি মানে পাখনা, অলরেডি আমরা শিখে আসছি। তাহলে সার্কোপটেরিজির মধ্যে কি থাকে? পাখনার মধ্যে মাংস থাকে। খুবই অদ্ভুত না, তাই না? আমরা এই রুই মাছের পাখনা কি করে ফালাই দিই, বাট এই সার্কোপটেরিজির কি হয়? সার্কোপটেরিজি এটা হচ্ছে প্রাণী, এই প্রাণীটার এই যে পাখনাগুলোর মধ্যে কি থাকে? মাংস থাকে। এবং বিবর্তনের ধারণায় সায়েন্টিস্টরা ধারণা করেন যে এই সার্কোপটেরিজি পর্বের এই যে মাংসল পাখনা আছে, এই প্রাণীগুলোই একসময় পরিবর্তিত হইতে হইতে কি হয়েছে? এই 4 হাত পা যুক্ত প্রাণীতে পরিণত হয়েছে, ঠিক আছে? মানুষ বাদে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে। ওকে,
আচ্ছা, সো আমরা এখান থেকে বেসিক এদের নামকরণ টামকরণ বুঝে ফেললাম। এবার আসলে এদের বৈশিষ্ট্যগুলো কিভাবে এদের মাধ্যমে মনে রাখা যায়। সো প্রথমেই তোমাকে জানতে হবে প্রত্যেকটার উদাহরণ। কন্ড্রিকথিসের উদাহরণ হচ্ছে হাঙর, হাঙর মাছ। মজার ব্যাপার, হাঙর কিন্তু আমরা পুরোটা চাবায় একদম গিলে ফেলতে পারবো, ঠিক আছে, কোনো কাটাকুটা নেই। তারপরে রুই মাছ হচ্ছে অস্টিকথিসের উদাহরণ, আর এই সার্কোপটেরিজির উদাহরণ হচ্ছে সিলাকান্থ, ঠিক আছে। এই সিলাকান্থ এটা তোমরা বইয়ের থেকে জাস্ট একটু নামটা জেনে নিবা, সিলাকান্থ। এবার দেখো এই হাঙর মাছের লেজটার দিকে কখনো খেয়াল করছো? ওর লেজের একটা অংশ বড় একটা অংশ ছোট, ঠিক আছে। সো ওর লেজের যেহেতু একটা অংশ বড় একটা অংশ ছোট, ওর লেজটা হচ্ছে ভিন্ন দুই ভাগে বিভক্ত। অর্থাৎ এদেরকে যদি এই লেজটাকে যদি আমি ভাগ করি তাহলে সমান দুই ভাগে ভাগ করা যায় না, অসমান দুই ভাগে বিভক্ত। এই অসমান দুই ভাগে বিভক্ত এটাকে বলা হয় হেটারো সার্কাল। হেটারো মানে ভিন্ন, আর হোমো মানে সেম, ঠিক আছে। তাহলে রুই মাছের যেহেতু লেজের দুইটা অংশ দুই রকম, এই কারণে ওর লেজটা হচ্ছে হেটারো সার্কাল। রুই মাছের লেজ হচ্ছে এরকম সুন্দর সমান দুই ভাগে ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে হোমো সার্কাল। আর এই সার্কোপটেরিজি ওর দেখো আমি ওর কিন্তু কোনো লেজই একই নেই, ওর লেজটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, ওর লেজের দুইটা অংশ একসাথে মিশে গেছে, দুইটা অংশ একসাথে মিশে গেছে দেখে এটাকে বলা হয় ডাইফি সার্কাল, ঠিক আছে, ডাইফি সার্কাল। তাহলে ওর লেজ হচ্ছে ডাইফি সার্কাল। এবার দেখো হাঙরের দিকে যদি আরেকটু ভালো করে তাকাও, হাঙরের দিকে দেখবা যে ওর এইখানে কাটা কাটা থাকে গলার দিকে, তাই না? কেন? কারণ ওর এই কাটা কাটা জায়গাগুলো হচ্ছে ওর ফুলকা ছিদ্র। ওর ফুলকা ছিদ্রের মধ্যে কোনো কানকো নাই। কানকো জিনিসটা বোঝো? বাজারে গেলে আমরা মাছের যে জিনিসটা উঠায় দেখি যে লাল আছে কিনা ভিতরে, ওই যে ওই ঢাকনাটা হচ্ছে কানকো। তাহলে ওর কোনো কানকো নাই, এই জন্য ওর বাইরের দিক থেকে দেখা যায় কয়টা 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র। রুই মাছের কি আছে? কানকো আছে। এরও কি আছে? কানকো আছে। এবার দেখো হাঙর মাছ, এর আক্রমণে কি হয়? মানুষের প্রাণ যায় না। রুই মাছের আক্রমণে কোনোদিন শুনছো যে রুই মাছের আক্রমণে একজন মানুষ মারা গেছে? এরকম শোনা যায় না, বাট হাঙর মাছের আক্রমণে প্রাণ যায়। সো হাঙরের আক্রমণে প্রাণ যায়, প্রাণ থেকে হচ্ছে প্ল্যাকয়েড আইস। ওর গায়ের মধ্যে কি দেখা যায়? প্ল্যাকয়েড আইস দেখা যায়, এবং প্ল্যাকয়েড আইস হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র আইস। কেন খুবই ক্ষুদ্র আইস? হাঙর মাছের আইস জীবনে দেখছো? দেখো না। অর্থাৎ হাঙর মাছের আইসটা এতটাই ক্ষুদ্র যে এটাকে আলাদাভাবে দেখা যায় না। আর যায় দিয়ে হচ্ছে যে ওর পাকস্থলে হচ্ছে যে আকৃতির। ওকে, আচ্ছা। এবার রুই মাছ, রুই মাছের কথা চিন্তা করো। হাঙর মাছের আক্রমণে মানুষের প্রাণ যায়, আর আমরা হচ্ছে কি করি? মানুষরা হচ্ছে রুই মাছ খেয়ে ফেলি বা সেটে ফেলি, ঠিক আছে। যারা একটু সাহিত্যিক আছো তারা এই ওয়ার্ডটা বুঝবা, সেটে ফেলা। সেটে ফেলা মানে হচ্ছে এমনভাবে খাইছো মানে কোনো পিঁপড়ার জন্য কিছু বাদ রাখো নি, ঠিক আছে। তো সেটে ফেলি থেকে আমরা কি করতে পারবো? এখান থেকে আমরা ওর আইসের নাম মনে রাখতে পারবো। সেটা কি? স দিয়ে হচ্ছে তার সাইক্লয়েড আইস পাওয়া যায়, এবং ট দিয়ে হচ্ছে টিনয়েড আইস পাওয়া যায়। তাহলে এই অস্টিকথিস শ্রেণীর প্রাণীগুলোতে কি পাওয়া যায়? সাইক্লয়েড বা টিনয়েড আইস পাওয়া যায়। এইবার আমরা হচ্ছে ওদের বায়ুথলি নিয়ে একটু জানবো। বায়ুথলি কি? দেখো আমরা দেখতেছি যে এই যে এখানে বাম থেকে ডানে কি হচ্ছে? প্রাণীগুলো আস্তে আস্তে উন্নত হচ্ছে। এটাও মাছ, এটাও মাছ, এটাও মাছ। এটা আবার উভচর, তার মানে পানিতে আর স্থলে দুই জায়গায় থাকতে পারে। এটা স্থলে থাকতে পারে, এটা আবার উঠতে পারে, আর এটা হচ্ছে সবচেয়ে উন্নত প্রাণী ম্যামেলিয়া। তার মানে বাম থেকে ডানে আস্তে আস্তে উন্নত হচ্ছে। সো এই উন্নতি দিয়ে আমরা বায়ুথলিটা মনে রাখতে পারবো। তাহলে চিন্তা করো, একদম শুরুতে যে আছে ওর বায়ুথলি আছে? নাই। তাহলে ওর বায়ুথলি নাই, বায়ুথলি নাই। ওর কি বায়ুথলি আছে? হ্যাঁ আছে, ওর বায়ুথলি আছে। ওর কি বায়ুথলি আছে? আছে। কিন্তু ওরও বায়ুথলি আছে, ওরও বায়ুথলি আছে, সেম হইলে তো জিনিসটা হইলো না, তাই না? একটু তো উন্নত হওয়া লাগবে। এই জন্য ওর বায়ুথলির চারপাশে কি আছে? রক্তনালী আছে। ওর বায়ুথলির চারপাশে রক্তনালী আছে। এখন রক্তনালী থাকা মানে কি? রক্তনালী থাকা মানে হচ্ছে ওর বায়ুথলিটা অনেকটা আমাদের ফুসফুসের মতো কাজ করে। আমাদের ফুসফুস কি অ্যাকচুয়ালি? একটা বাতাসযুক্ত থলে, এবং এই ফুসফুসের চারদিকে কি আছে? রক্তনালী আছে, রাইট? সো আমাদের ফুসফুসে কি রক্তনালী যুক্ত এক ধরনের বায়ুথলি বলা যায়। সো ওর মধ্যে বায়ুথলি নাই, ওর মধ্যে বায়ুথলি আছে, আর ওর মধ্যে রক্তনালী যুক্ত বায়ুথলি আছে। এই জন্য বাম থেকে ডানে আস্তে আস্তে উন্নত হয়েছে। এইবার সার্কোপটেরিজির থেকে একটা জিনিস একটু এক্সট্রা মনে রাখতে হবে, ওর যে আইসটা, এই আইসটা হচ্ছে গ্যানোয়েড। এখন এটা তোমার এমনি মনে থাকবে কেমনে? তুমি জানো প্ল্যাকয়েড মানে হচ্ছে হাঙরের, সাইক্লয়েড আর টিনয়েড রুই মাছ আমরা সেটা ফেলি, এই জন্য এগুলো হচ্ছে রুই মাছের। তাহলে বাদ বাকি যেটা অপশনে থাকবে ওটাই তো কি? সার্কোপটেরিজির হচ্ছে আইস। এবার অ্যামফিবিয়া রেপ্টেলিয়া, ওই যে আরামের এ আর আর, এই অ্যামফি মানে হচ্ছে উভচর। অ্যামফি মানে উভচর পর্বের প্রাণী কারা? যারা জলে থাকতে পারে, স্থলেও থাকতে পারে। এখন বলতে পারে ভাই সাপও তো তাহলে উভচর প্রাণী, জলেও থাকে স্থলেও থাকে। না, যখন সে জলে থাকবে, উভচর প্রাণীটার জীবনের যে অবস্থায় সে জলে থাকবে, ওই অবস্থায় তুমি যারা স্থলে এনে দাও তাহলে সে মারা যাবে। আবার উভচর প্রাণীটা জীবনের যেই পর্যায়ে স্থলে থাকবে,
তখন যদি তুমি তার নিয়ে জলে ফেলা দাও তাহলে সে মারা যাবে। তার মানে সে যখন জলে থাকে তখন শুধুমাত্র জলেই থাকতে পারে, আর সে যখন স্থলে থাকে উভচর তখন শুধুমাত্র স্থলেই থাকতে পারে। এই ধরনের প্রাণীরা হচ্ছে উভচর। উভচরের সবচেয়ে ফেমাস উদাহরণ হচ্ছে ব্যাঙ। ওকে, আচ্ছা, এখন এই ব্যাঙের থেকে তোমাকে কি কি জিনিস অ্যাকচুয়ালি পরীক্ষায় মনে রাখতে হবে দেখো। সো এই ব্যাঙ জাতীয় প্রাণী যেগুলো আছে অ্যাকচুয়ালি আমাদের পাখির আগ পর্যন্ত যত প্রাণী আছে সবাই হচ্ছে একটোথার্মিক। একটো মানে বাইরে, থার্ম মানে তাপমাত্রা। তার মানে এদের টেম্পারেচার বাইরের টেম্পারেচারের উপর নির্ভরশীল। বাইরের টেম্পারেচার বাড়লে এদের টেম্পারেচারও বাড়বে বডির, বাইরের টেম্পারেচার কমলে এদের বডির টেম্পারেচারও কমবে। এবার দেখো তুমি সিম্পলি চিন্তা করো, ব্যাঙ সবসময় কি থাকে, শুকনা না ভেজা? সবসময় ভেজা থাকে। এ কারণে যেহেতু ও সবসময় ভেজা থাকে তাইলে ওর ত্বক হচ্ছে আর্দ্র গ্রন্থিময়, এবং ওর ত্বক কি করে, শ্বসনেও হেল্প করে। ঠিক আছে, আর ওর থেকে আর একটা জিনিস যা জানা লাগবে, ব্যাঙের যে বাচ্চা এই জিনিসটা দেখতে আমাদের শুক্রাণুর মতো। এই জিনিসটাকে আমরা কি বলি, ব্যাঙাচি। এই ব্যাঙাচি দশাই হচ্ছে ব্যাঙটা জলে থাকে, আর ব্যাঙ যখন ব্যাঙে পরিণত হয়ে যায় তখন সে স্থলে চলে আসে। আর এই যে ওর যে লার্ভা দশা যেটা দেখতে শুক্রাণুর মতো, ওই জিনিসটাকে বলা হয় ট্যাডপোল লার্ভা দশা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এবার আমরা চলে আসি হচ্ছে রেপটিলিয়া বা সরীসৃপ। এই সরীসৃপের মধ্যে সবচেয়ে ফেমাস উদাহরণ কি? সবচেয়ে ফেমাস উদাহরণ হচ্ছে কুমির, সাপ, কচ্ছপ, এগুলা। এবার এইটা তোমাদের জানা লাগবে যে 16.5 কোটি বছর আগে মেসোজোইক যে যুগটা ছিল সেটাকে বলা হয় সরীসৃপের যুগ। এটা হচ্ছে তোমরা জুওলজির 11 নম্বর চ্যাপ্টারে ভালো করে এই এরা, যুগ, এই জিনিসগুলো নিয়ে জানতে পারবা। ঠিক আছে, এরা, তারপরে হচ্ছে আরো বিভিন্ন জিনিস আছে, ওগুলো নিয়ে জানতে পারবা। বাট আপাতত এইটুকু জেনে রাখো যে মেসোজোইক যুগ বলতে একটা যুগ পৃথিবীতে একসময় ছিল, এবং ওইটাকে বলা হয়তো সরীসৃপের যুগ। ঠিক আছে, আচ্ছা, এবার আমি তোমাদেরকে তো বলেই দিলাম যে পাখির আগ পর্যন্ত যত প্রাণী আছে সবাই হচ্ছে একটোথার্মিক। সো একটোথার্মিক, এই যে একটা জিনিস মনে রাখতে হবে যে সরীসৃপের আঁশটা হচ্ছে এপিডার্মিস থেকে তৈরি। এপিডার্মিস জিনিসটা কি? ধরো এটা হচ্ছে আমাদের ত্বক। ঠিক আছে, এই ত্বকের বাইরের অংশটা হচ্ছে এপিডার্মিস, ভেতরের অংশটা হচ্ছে ডার্মিস। এই যে আমাদের ত্বক। সো সরীসৃপ যারা আছে ওদের আঁশটা হচ্ছে এই এপিডার্মিস থেকে তৈরি। আর আমাদের নর্মাল যে মাছ আছে, রুই মাছ, কাতলা মাছ, এদের আইসটা হচ্ছে এই ডার্মিস থেকে তৈরি হয়। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা মনে রাখবা। আর আমাদের এখান থেকে আরো একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এই সরীসৃপ পর্বের প্রাণীদেরই সর্বপ্রথম 4টা বহির্ভ্রূণীয় ঝিল্লি দেখা যায়। বহির্ভ্রূণীয় ঝিল্লি কি? আমাদের যেই বাচ্চা জন্ম নেওয়ার সময় বাচ্চার চারদিকে যে আবরণটা থাকে না, ওই আবরণগুলোকে বলা হয় ঝিল্লি বা পর্দা। এরকম 4টা পর্দা থাকে বাচ্চার চারদিকে। এখন কথা হচ্ছে সরীসৃপ পর্বের প্রাণীতেই কেন প্রথম বহির্ভ্রূণীয় ঝিল্লি আসছে? কারণ এই যে এই সরীসৃপ পর্বের পরে, অর্থাৎ এই যে এই রেপটিলিয়ার পরে এভস, ম্যামেলিয়া, এদের সবারই হচ্ছে কি আছে, 4টি বহির্ভ্রূণীয় ঝিল্লি আছে। বহির্ভ্রূণীয় ঝিল্লি আছে। কথা হচ্ছে কেন? দেখো, অ্যামফিবিয়া পর্যন্ত প্রাণীগুলো কোথায় থাকে? অ্যামফিবিয়া পর্যন্ত প্রাণীগুলো কিন্তু থাকে হচ্ছে পানিতে, রাইট? পানিতে যখন কোনো একটা প্রাণী থাকে তখন ওর কিন্তু কোথাও শক্ত কিছুর সাথে ধাক্কা লাগার পসিবিলিটি কম, রাইট? আর রেপটিলিয়া, এভস, ম্যামেলিয়া মানে হচ্ছে সাপ, পাখি, মানুষ, এরা কি থাকে? স্থলে থাকে। সো স্থলে থাকলে এদের কোনো একটা শক্ত বস্তুর সাথে ধাক্কা খাওয়ার পসিবিলিটি কি অনেক হাই, রাইট? সো এই জন্য প্রাণীগুলো যাতে ধাক্কা খাইলে ওদের পেটের বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য কি হয়, যে সকল প্রাণীর থেকে একদম স্থলে থাকা পার্মানেন্টলি স্টার্ট হয়, ওদের চারদিকে কি থাকে? বহির্ভ্রূণীয় ঝিল্লি। বহি মানে বাইরে, ভ্রূণ মানে ভ্রূণ। ভ্রূণের চারদিকে বা ভ্রূণের বাইরের দিকে যে ঝিল্লিগুলো থাকে বা পর্দা থাকে সেটাকে বলা হয় হচ্ছে বহির্ভ্রূণীয় ঝিল্লি। এবার আমরা হচ্ছে এভস বা পাখি নিয়ে জানবো। তো এভস বা পাখি, এইটার বৈশিষ্ট্য জাস্ট এই একটা ছবির মাধ্যমে তুমি সব মনে রাখতে পারবা। সো ফার্স্টেই জেনে নাও, এই এভস বা পাখি হচ্ছে এন্ডোথার্মিক। এন্ডো মানে ভেতরে, থার্ম মানে হচ্ছে টেম্পারেচার। তার মানে এদের টেম্পারেচার কি করে? এদের টেম্পারেচার হচ্ছে এদের নিজেদের বডি নিয়ন্ত্রণ করে। পরিবেশের টেম্পারেচারের সাথে এরা আপ ডাউন করে না এদের টেম্পারেচার। এবং এই এন্ডোথার্মিকের আরেকটা নাম হচ্ছে সমষ্ণ শোণিত। ওয়ার্ডটা খুবই জঘন্য একটা ওয়ার্ড। শোণিত মানে হচ্ছে আছে, আর সমষ্ণ, সম যোগ উষ্ণ। সম মানে সমান, উষ্ণ মানে তাপমাত্রা। তার মানে ওদের টেম্পারেচার সবসময় কি থাকে? সেম থাকে। ওরা অনেক ঠান্ডায় যাক বা অনেক গরমে যাক, পাখির টেম্পারেচার কি হয় না? চেঞ্জ হয় না। ঠিক আছে, মানুষেরও সেম। ওকে, আচ্ছা, এবার চলে আসে আমরা ছবির সাহায্যে ওদের বাকি বৈশিষ্ট্যগুলো দেখি। পাখির মুখের সামনের অংশটা ঠোঁটে পরিণত হয়েছে। এই ঠোঁটটাকে বাংলা ভাষায় আরো শুদ্ধ করে বলা হয় চঞ্চু। ঠিক আছে, আর ইংলিশ ভাষায় বলা হয় বিক। তাহলে ওদের মধ্যে কি থাকে? চঞ্চু বা বিক থাকে। ওদের গলাটা দেখতে কিসের মতো?
এস এর মতো বাঁকানো। পাখি উঠতে পারে তাই ওদের গায়ের মধ্যে কি আছে, ডানা আছে। ওদের সামনের যে দুইটা অগ্রপদ, অগ্রপদ মানে হচ্ছে হাত, সামনের পদ আর কি হাত, ওদের অগ্রপদ দুইটা ডানায় পরিণত হয়েছে এবং ডানার মধ্যে কি থাকে, পালক থাকে। তাহলে ওদের পুরো শরীর কি দিয়ে আবৃত, পালক দিয়ে আবৃত। এবার খেয়াল করো, ওরা যেহেতু উঠতে পারে ওদেরকে হালকা হওয়া লাগবে। মানুষ উঠতে পারে না কেন, মানুষ অনেক ভারী এই জন্য। সো ওদেরকে হালকা হওয়ার জন্য কি হয়, ওদের হাড়গুলোর ভেতরে হচ্ছে ফাঁপা থাকে, ঠিক আছে, ওদের হাড়গুলো ফাঁপা। এবার যেহেতু উঠতে হবে, দেখো তুমি যদি সাঁতার কাটতে যাও তাহলে কিন্তু তোমার অবস্থা 12টা বেজে যায়, আর ওরা হচ্ছে আকাশে উড়ে বেড়ায়। তাহলে ওরা যদি আকাশে উড়ে বেড়ায় তাহলে ওদেরকে কি করতে হবে, প্রচুর পরিমাণে এনার্জি কনজাম করতে হবে বা খাদ্য খাইতে হবে প্রচুর। এই জন্য ওরা যাতে অনেক বেশি পরিমাণে খাদ্য খাইতে পারে, এই জন্য ওদের বডির মধ্যে কি থাকে জানো, ওদের বডির মধ্যে এইখানে একটা থলের মতো থাকে, এটাকে বলা হয় ক্রপ। ক্রপ এইভাবে মনে রাখতে পারো যে আমাদের যে খাদ্যশস্য এগুলোকে কি বলি আমরা, ক্রপ বলি, তাই না, সিআরওপি, ক্রপ। যারা কবুতর পালো বা মুরগি পালো তারা দেখবা মুরগি বা হাঁস বা কবুতর যখন প্রথমবার অনেক খাওয়া দাওয়া করে তখন এই জায়গাতে হচ্ছে ভাতগুলো জমা থাকে, এটাকে বলা হয় ক্রপ, ঠিক আছে। সো পাখির কি থাকে, ক্রপ থাকে, যাতে ওরা বেশি পরিমাণে খাদ্য একসাথে খাইতে পারে এবং ওদের পেটের মধ্যে হচ্ছে এই খাদ্য পরিপাকের জন্য অনেক শক্তিশালী পাকস্থলী থাকে, এই কথাটা বলা হয়েছে। এবার ওরা যেহেতু উঠতেছে, পাখি যেহেতু উঠতেছে, ওর প্রচুর পরিমাণে অক্সিজেন লাগবে না। তুমি যখন দৌড়াও তখন কি করো, অনেক জোরে জোরে শ্বাস নাও না। সো ও যাতে অনেক বেশি পরিমাণে বাতাস ভেতরে ধরে রাখতে পারে এই কারণে ওর ফুসফুসের মধ্যে কি থাকে, এক্সট্রা বায়ুথলি থাকে। এই দেখো এটা হচ্ছে সাদা কালারটা হচ্ছে নর্মাল ফুসফুস, ওর ফুসফুসের বাইরের দিকে দেখো এরকম গোলাপি কালারের অসংখ্য বায়ুথলি আছে যাতে ও বেশি পরিমাণে বাতাস ধরে রাখতে পারে। এবার পাখি অদ্ভুতভাবে ডাকে না, অদ্ভুতভাবে ডাকে না, শব্দ তৈরি করে না। এই অদ্ভুতভাবে শব্দ তৈরির জন্য পাখির মধ্যে আছে হচ্ছে সিরিংস, সিরিংস, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের পাখির বৈশিষ্ট্য সমূহ, ঠিক আছে। সো পাখির বৈশিষ্ট্য ভেরি সিম্পল, আমরা বুঝে গেছি। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের ম্যামেলিয়া পর্ব বা আমাদের নিজেদের যে সকল বৈশিষ্ট্য আছে, আমাদের নিজেদের যে সকল বৈশিষ্ট্য আছে এটা আমরা নিজেরা নিজেদের দিয়ে শিখবো। প্রথমে খেয়াল করে দেখো, কোনোদিন কোনো পাখিকে ঘামাইতে দেখছো, কোনো একটা পাখির শরীরে ঘামে ভিজে গেছে, বা কোন একটা মাছের শরীর, মাছ তো সবসময় ভেজাই থাকে অবশ্য, কোন একটা সাপের শরীর ঘামে ভিজে গেছে এরকম দেখছো, দেখো নাই। কিন্তু মানুষের শরীরে কিন্তু ঘামায়। এই জন্য এই ম্যামেলিয়া পর্বের প্রাণীদের কি আছে, ম্যামেলিয়া পর্বের প্রাণীদের হচ্ছে ঘর্ম গ্রন্থি আছে, মানে আমাদের দেহত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত এবং আমাদের পুরো বডির মধ্যে কি আছে, লোম আছে। পাখির পালক আছে আর মানুষের কি আছে, লোম। মাছের কি লোম আছে, মাছের আইস আছে। সাপের কি লোম আছে, না, সাপের আইস আছে। তাহলে মানুষই হচ্ছে বা ম্যামেলিয়া পর্বের প্রাণীরাই, সরি ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীরাই হচ্ছে একমাত্র প্রাণী যাদের শরীরে লোম আছে, এক্সেপ্ট তিমি, তিমির কোনো লোম নাই। এবার দেখো আমাদের যে সেকেন্ড বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের নামকরণ হচ্ছে এই বৈশিষ্ট্যটা থেকে, সেটা হচ্ছে মেমারি গ্রন্থি। মেমারি গ্রন্থি মানে স্তন গ্রন্থি। ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীদের কি থাকে, আমাদের হচ্ছে স্ত্রী প্রাণীদের কার্যকর স্তন গ্রন্থি থাকে, তার মানে স্তন গ্রন্থি থেকে কি হয়, দুধ নিঃসৃত হয়। নেক্সট দেখো আমাদের এই যে কান আছে, কখনো দেখছো পাখির কান থাকতে, মাছের কান থাকতে দেখছো, থাকলে কিরকম অদ্ভুত হইতো না। এই যে এই অংশটা, কানের এই অংশটাকে বলা হয় পিনা, এই অংশটা হচ্ছে বহিকর্ণ, এটাকে বলা হয় পিনা, ঠিক আছে। এইটা শুধুমাত্র কই থাকে, শুধুমাত্র ম্যামেলিয়াদের থাকে। দেন মধ্যকর্ণে তিনটা ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি আছে আমাদের, কি ম্যালিয়াস ইনকাস স্টেপিস, এটা যখন চ্যাপ্টার 7 পড়বে তখন ভালো করে বুঝবা। দেন আমাদের চোয়াল হচ্ছে বিভিন্ন ধরনের দাঁত যুক্ত, এটা অবশ্য অন্যান্য প্রাণীতে আছে, এটা বেশি ইম্পর্টেন্ট না। এটা খুব ইম্পর্টেন্ট, মাংসল ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে আমাদের। মধ্যচ্ছদা কি, আমাদের বুক আর পেট এই দুইটাকে আলাদা করে মাঝখানে একটা বিশাল পর্দা, ঠিক আছে, এটাকে বলা হয় ডায়াফ্রাম অথবা মধ্যচ্ছদা। ছদা মানে হচ্ছে পর্দা আর মধ্য মানে মাঝখানে। বুক আর পেটের মাঝখানে পর্দাটা আছে বলে এটাকে বলা হয় মধ্যচ্ছদা। তাহলে জাস্ট নিজেকে দিয়ে চিন্তা করো, তোমার শরীরে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন, এটা যদি না জানো তাহলে আবার 6 গিয়ে ভর্তি হও, কারণ ক্লাস 6 থেকে এটা শেখানো হয়। মানুষের শরীরে লোহিত রক্তকণিকায় কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। নেক্সট হৃৎপিণ্ডের যে মামলাটা, হৃৎপিণ্ডের মামলাটাও আমি একসাথে শিখাই দিচ্ছি পরে। দেন তারপরে মানুষের নিষেক অভ্যন্তরীণ সবাই জরায়ুজ। জরায়ুজ প্রাণী হচ্ছে পৃথিবীতে 3 ধরনের, একটা জরায়ুজ, একটা ডিম্বজ আর একটা ডিম্ব জরায়ুজ। ওই ডিম্ব জরায়ুজ তোমাদের আপাতত জানা লাগবে না, তোমরা জানো জাস্ট একটা হচ্ছে ডিম পারে আর একটা হচ্ছে সরাসরি বাচ্চা দেয়। মানুষ কি করে, সরাসরি বাচ্চা দেয়, এই কারণে মানুষ কি জরায়ুজ প্রাণী। ওকে, এরপর কোন প্রাণী, এটা খুবই ফেমাস একটা এমসিকিউ, কোন প্রাণী পাখি না কিন্তু উড়তে পারে, কে, বাদুড়। বাদুড় কি স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে। তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণীর যে শ্রেণী এটা হচ্ছে আমাদের জানা হয়ে গেল। এবার এই স্তন্যপায়ী প্রাণীর শ্রেণী বা ম্যামেলিয়া, একে আবার 3টা উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি, প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া।
দেখো নামগুলো তোমরা খুব ইজিলি মনে রাখতে পারো। প্রোটো মানে আদি, তার মানে আদিথেরিয়া। থের মানে হচ্ছে অ্যাকচুয়ালি বন্যপ্রাণী, ঠিক আছে? তার মানে প্রোটো দিয়ে বোঝায় আদি বন্যপ্রাণী, মেটা দিয়ে বোঝায় হচ্ছে মধ্যম লেভেলের বন্যপ্রাণী, আর ইউ ইউ মানে হচ্ছে তুমি, ঠিক আছে? তুমি হচ্ছে তোমার লেভেলের বন্যপ্রাণী, মানে উন্নত লেভেলের বন্যপ্রাণী। এবার দেখো প্রোটোথেরিয়ার অনেক কিছুই প দিয়ে। কেমনে? প্রোটোথেরিয়ার সবচেয়ে ফেমাস উদাহরণ হচ্ছে প্লাটিপাস। প্রোটোথেরিয়ার থেকে যদি একটা কোশ্চেন আসে সেটা তোমার আসবে প্রোটোথেরিয়া পর্বের উদাহরণ কি। প্রোটোথেরিয়া পর্বের একটাই উদাহরণ, সেটা হচ্ছে প্লাটিপাস, ঠিক আছে? এখন দেখো এই প্লাটিপাসের মধ্যে কি বৈশিষ্ট্য আছে। প্লাটিপাস হচ্ছে অদ্ভুত টাইপের একটা প্রাণী। মানে এটার মধ্যে কি হয়েছে, ওই যে আমরা মাঝে মাঝে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে দেখি না যে হাতির সুর নিছে, বাঘের পা নিছে, পাখির পালক নিছে, এরকম অদ্ভুত প্রাণী বানাইছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্যাট প্রাণী, ঠিক আছে? এই প্রাণীটা কি করে? ডিম পারে। সে ডিমও পারে, আবার সে দুধও খাওয়ায়। দুধ খাওয়ায় দেখে ওর নাম ম্যামেলিয়া হয়েছে। মজার ব্যাপার, ও দুধ খাওয়ায় কিন্তু ওর কোনো স্তন গ্রন্থি নেই। ওর শরীরের লোম থেকে চুষে চুষে হচ্ছে দুধ খায়, ঠিক আছে? আচ্ছা, আবার ওর কোনো দাঁত নাই, ওর কোনো বহিকর্ণ নাই, এবং ওর রেচন জনন পরিপাকের জন্য একটাই ছিদ্র। আমাদের দেখো পরিপাকের জন্য মুখ ছিদ্র আছে, রেচনের জন্য প্রস্রাবের রাস্তা আছে, আর হচ্ছে পরিপাকের জননের জন্য হচ্ছে আমাদের একটা ছিদ্র আছে। বাট ওদের হচ্ছে সবগুলোর জন্য একটাই ছিদ্র, এই কারণে ওরা বলা হয় মনোট্রিম প্রাণী। ট্রিম মানে ছিদ্র, আর মনো মানে এক, ঠিক আছে? ওকে, তাহলে প্রোটোথেরিয়া আমরা বুঝাই ফেললাম। এবার চলে আসো মেটাথেরিয়া। মেটাথেরিয়ার অনেক কিছুই ম দিয়ে। কেমন? মেটাথেরিয়া অনেক বেশি নির্ভরশীল মায়ের প্রতি। তাহলে মতে মেটাথেরিয়া, মতে মা, মতে মার্সুপিয়াল। তাহলে দেখো মেটাথেরিয়া পর্বের প্রাণীদের বলা হয় মার্সুপিয়াল প্রাণী, এবং এই মেটাথেরিয়া পর্বের প্রাণীগুলো মায়ের উপর নির্ভরশীল কেন? কারণ এদের এই যে উদাহরণ হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুর যে বাচ্চা, সেই বাচ্চাটা এই ছোট্ট অবস্থায় কি হয়, মায়ের পেটের যে থলি আছে ওই থলির মধ্যে চলে আসে। এই মায়ের পেটের মধ্যে একটা থলি আছে, এই জন্য এদের নাম কি হয়েছে, এই মার্সুপিয়াল প্রাণী, ঠিক আছে? মজার ব্যাপার, এই মার্সুপিয়াল প্রাণীরা শুধুমাত্র অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়। কেন? কারণ অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে বিচ্ছিন্ন একটা দ্বীপ। পৃথিবীতে ধারণা করা হয় একসময় পৃথিবীতে শুধু মার্সুপিয়াল প্রাণীরাই ছিল, বাট পরবর্তীতে যখন আমরা ইউথেরিয়াল প্রাণীরা চলে আসছি, তখন কি হয়েছে, ইউথেরিয়া প্রাণীগুলো মার্সুপিয়াল প্রাণীগুলোকে খেয়ে ফেলছে সব। এখন অস্ট্রেলিয়া যেহেতু একটা বিচ্ছিন্ন মহাদেশ, এই কারণে ওই জায়গাতে হচ্ছে ইউথেরিয়ার প্রাণীরা যাইতে পারে না, এই কারণে মার্সুপিয়াল প্রাণীরা ওইখানে হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে বেঁচে গেছে, ঠিক আছে? সো স্ত্রীদেহে মার্সুপিয়াম নামক থলি থাকে, এই জন্যই কি হয়, এই জন্য হচ্ছে এদেরকে মার্সুপিয়াল প্রাণী বলা হয়। এবং খুবই অদ্ভুত বিষয়, ওদের দুইটা জরায়ু থাকে এবং দুইটা যোনি থাকে, ঠিক আছে? তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই ম দিয়ে, এরা মায়ের উপর নির্ভরশীল, এদের মার্সুপিয়াম থলি থাকে, এবং এদেরকে হচ্ছে মেটাথেরিয়া বলা হয়। এবার আসো হচ্ছে আমাদের ইউথেরিয়া প্রাণী, বা আমাদের কথা বলা হয়েছে আর কি, প্রকৃত বন্য প্রাণী বা প্রকৃত উন্নত প্রাণী। সো এইখানে খেয়াল করে দেখো, আরেকটা আছে অমরার ভিত্তিতেও এদেরকে বলা হয়েছে। সো সিম্পলি চিন্তা করো, প্রোটোথেরিয়াতে কি হবে, কোনো অমরা থাকবে না। তারপর মেটাথেরিয়াতে কি হবে, সরল ধরনের অমরা থাকবে। অমরা হচ্ছে সন্তান আর মায়ের মধ্যে যেই জিনিসটা কানেকশন ক্রিয়েট করে, ওই জিনিসটা বলা হয় অমরা। আর ইউথেরিয়াতে কি হবে, প্রকৃত অমরা থাকবে, রাইট? আচ্ছা, এবার দেখো ইউথেরিয়ার মধ্যে আর কি কি বৈশিষ্ট্য আছে। ইউথেরিয়ার মধ্যে হচ্ছে এই যে আমরা জরায়ুজ প্রাণী, এটাই বলছে। তারপরে স্তন গ্রন্থি অত্যন্ত সুগঠিত। তারপরে বলছে হচ্ছে একটা যোনি থাকে, এবং শুক্রাশয় সাধারণত স্ক্রোটাল থলি থাকে, ঠিক আছে? স্ক্রোটাল থলি হচ্ছে আমাদের শুক্রাশয়গুলো যেই থলির মধ্যে ঝুলে থাকে ওটার বলা হয় স্ক্রোটাল থলি। এটা শুধুমাত্র এই ইউথেরিয়ার মধ্যেই পাওয়া যায়, ঠিক আছে? তার মানে ক্যাঙ্গারুর কি নাই, ক্যাঙ্গারুর কিন্তু স্ক্রোটাল থলি নাই। সো এই হচ্ছে আমাদের প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টার। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে পারছো। তোমরা যারা এই ক্লাসটা ফুল করছো তারা অবশ্যই নেক্সট যে ক্লাসগুলো আছে এই নেক্সট ক্লাসগুলো করবা, এবং অবশ্যই এই ক্লাসের যারা ছেলে আসো তারা এই ক্লাস থেকে অন্তত 10টা নেমোনিক বা 10টা যে কোনো কিছু 10টা পার্ট ভিডিও করে সাদমান্স এসএসসি অ্যান্ড এইচএসসি গাইডলাইন এই ফেসবুক গ্রুপে দিবা।